আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভৌত আলোক বিজ্ঞানের ইঞ্জিনিয়ারিং ক্লাস। তো আমাদের এখানে অনেকগুলা সূত্র আছে, অনেক কনফিউশন আছে এই চ্যাপ্টারে। তো আমরা কি করব, একটা একটা করে শুরু করি। তো আমাদের যে প্রথম জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হইলো একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ জানতে হবে। ধরো এটা একটা অগ্রগামী তরঙ্গ, এটা সামনের দিকে আগাচ্ছে, এটা যে ভেলোসিটিটা সামনের দিকে। এখন এখানে ধরলাম যে এতটুকু যে দূরত্ব, এটা হলো কি উৎস থেকে একটা বিন্দুর দূরত্ব এক্স, আর তার সাম্যাবস্থান থেকে তার যে দূরত্ব সেটা হলো কি ওয়াই। এখন যদি এটা প্লাস এক্স এক্সিস বরাবর গতিশীল হয়, অর্থাৎ এটা যদি ধনাত্মক এক্স এক্সিসের দিকে যাইতে থাকে, তখন তার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। ঠিক আছে, মনে রাখবা যখন প্লাস এক্স এক্সিস তখন এখানে মাইনাস হয়, আর যখন মাইনাস এক্স এক্সিসের দিকে এই তরঙ্গটা চলে, তখন তার যে সমীকরণ সেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস 2 পাই বাই ল্যামডা এক্স। এখানে এ কি, এ হইল বিস্তার, তার যে সর্বোচ্চ সরণ সেটা কি বিস্তার। সাম্যাবস্থাটাকে সর্বোচ্চ সরণটাকে বিস্তার বললে। এখন এখানে কিছু প্রকাশ আছে, যেমন আমি যদি এটাকে কনসিডার করি, প্রথমটাকে কনসিডার করি, যে যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। এখন আমি এটাকে লিখতে পারি এইভাবে যে এ সাইন ওমেগাকে ভাঙলে কি পাওয়া যায়, 2 পাই এফ লিখা যায়, তাই না? আর এফ কে ভাঙলে কি লিখা যায়, আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু ভি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এফ কে আমরা ভেঙে লিখতে পারি যে ভি বাই ল্যামডা টি, এই টিটা এখানে বসবে, মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। তাহলে এখান থেকে আমরা যদি ল্যামডাটাকে কমন নিয়ে লিখি তাহলে পাবো যে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এটা হলো আমাদের দ্বিতীয় প্রকাশ। হ্যাঁ, আমাদের যখন কোনো ম্যাথ দিবে আমরা জাস্ট দেখবো যে কোনটার সাথে তুলনা করলে আমাদের ম্যাথটা কি ইজি হয়। এখন কিছু জিনিস আছে যেমন দশা পার্থক্য, পথ পার্থক্য এবং সময় পার্থক্য। হ্যাঁ, তো আমরা যদি দশা পার্থক্যকে, আমরা যদি দশা পার্থক্য কি আম, কি দ্বারা প্রকাশ করা যায়, দশা পার্থক্য যদি আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, আচ্ছা সরি, দশা পার্থক্য ডেল এক্স মানে দশা পার্থক্য ডেল ডেল হয়, ঠিক আছে। তাহলে এখানে যে পথ পার্থক্য এটাকে যদি আমরা ডেল এক্স দ্বারা প্রকাশ করি, আর তাদের মধ্যে যে সময় পার্থক্য, ঠিক আছে, সময় পার্থক্য, এটাকে যদি আমরা ডেল টি দ্বারা প্রকাশ করি, তাহলে তাদের মাঝখানে যে রিলেশনটা সেটা হয়েছে আমার ডেল ডি ডিভাইডেড বাই 2 পাই ইজ ইকুয়াল টু ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়াল টু ডেল টি ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এটা কি, এটা হইলো দুইটা তরঙ্গের মাঝখানে, এটা হইলো তার দশা পার্থক্য, এটা হইলো তার পথ পার্থক্য, আর এটা হইলো তার সময় পার্থক্য। মনে রাখা ইজি, কারণ দশা পার্থক্যতে দশা মানে কি একটা অ্যাঙ্গেল বোঝায়, আর ওটা কি 2 পাই মানে সর্বোচ্চ। আর এখান থেকে ডেল এক্স অর্থাৎ কি পথ বোঝায়, পথের জন্য আমরা কি ইউজ করি, ল্যামডা ইউজ করি, আর সময়ের জন্য আমরা টি ইউজ করি। হ্যাঁ, এটা খুব ইজি, মনে রাখা ইজি, জাস্ট কোনটার নিচে কোনটা বসবে এটা মনে রাখবে। হ্যাঁ, একই জাতীয় জিনিসের নিচে একই জাতীয় জিনিস বসবে, এটা মনে রাখলেই হবে। এরপর আমাদের যেটা আসে সেটা হলো কি, মূল কাহিনী কি কি নিয়ে হয়, এখানে আলো নিয়ে হয়, তাই না? এখন এই আলো জিনিসটা কি, আলো হলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তো তড়িৎ আর চৌম্বকীয় দুইটা কথা আছে এখানে। তাহলে এখানে একটা কি পাবো, আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, একটা ইলেকট্রিক ফিল্ড, আর একটা পাবো ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে,
আর এই দুইটা একসাথে হলে কি হবে, আমার লাইট হবে। তাহলে আমাদের ম্যাক্সওয়েল আমাদেরকে বলছিল যে ম্যাক্সওয়েলের মতে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড আর যে ম্যাগনেটিক ফিল্ড, আমাকে বলছিল যে আমার সমানুপাতিক বি হবে। আর যখন একটা সমানুপাতিক আছে, সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা কি ইউজ করি, একটা ধ্রুবক ইউজ করি। তো ধরলাম যে আমরা ধ্রুবকটা ইউজ করলাম সি। এখন আমার এই যে সি, সেটা হইলো আমার কি, আলোর বেগ। আলোর বেগ, ঠিক আছে। এখন কথা হইলো, এই যে এককগুলো একটু মনে রাখতে হবে। আমার যেই তরঙ্গ চৌম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রে এককটা কি, টেসলা। আর ইলেকট্রিক ফিল্ড তো আমরা জানি, ঠিক আছে। এরপর মনে একটা জিনিস মনে রাখবা, আমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এগুলা কিন্তু একটা একটার সাথে কি লম্বভাবে কাজ করে। যেমন ধরো, আমরা যদি একটা চিত্রের মাধ্যমে এটা বুঝাতে যাই, তাহলে দেখো এখানে আমাদের, আমি কি বলছি, এগুলো লম্বভাবে ক্রিয়া করে একটা একটার সাথে। তাহলে দেখো, এটা এক্স এক্সিস, এটা আমার ওয়াই এক্সিস, এটা হলো আমার কি, জেড এক্সিস। এখন ধরো, আমাদের এই যে হলুদ জিনিসটা, এই হলুদ জিনিসটা আমার কি নির্দেশ করতেছে, ইলেকট্রিক ফিল্ড নির্দেশ করতেছে। আর এটা কি ওয়াই এক্সিস বরাবর চলতেছে না, মানে এটা কি ওয়াই এক্সিস বরাবর তো থাকতেছে সবগুলা। আর আমার যে নীল জিনিসটা, সেটা কি ম্যাগনেটিক ফিল্ড, এটা নির্দেশ করতেছে। আর এটা কি জেড এক্সিস বরাবর না, অর্থাৎ এটা বিস্তারটা জেড এক্সিস বরাবর, ঠিক আছে। আর আমার যে লাইট, সেটা কোথায় ক্রিয়া করবে, সেটা ক্রিয়া করবে আমার এক্স এক্সিস বরাবর, ঠিক আছে। এই দুইটার সাথে লম্ব দিকে, যেমন এটা এদিকে, এটা এদিকে, তাহলে এই দুইটার সাথে লম্ব কোনটা, ই এক্স এক্সিস, ই এক্স এক্সিস বরাবর হবে কি আমার লাইটটা, ঠিক আছে। এখন ধরো, আমার ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমার যে সর্বোচ্চ মান, সেটা ধরলাম আমরা ই নট। আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমার যে সর্বোচ্চ মান, সেটা আমরা কি ধরলাম, বি নট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ই, অর্থাৎ কোন বিন্দুতে ই, সেটা হবে ই নট। এটার মতো তুলনা করে লিখবো, যে এ সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানেও হবে এ, অর্থাৎ কি বিস্তার সর্বোচ্চ মানটা, সেটা কি ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স। এখন এই আলোর বেগ কত, অর্থাৎ এই সবগুলো তো একই সাথে আগাচ্ছে, তাহলে আলোর বেগটা, এটার বেগ হবে, তাহলে সেটা কি সিটি মাইনাস এক্স, উৎস থেকে দূরত্ব। এবং একইভাবে লেখা যায় যে বি ইজ ইকুয়াল টু বি নট সাইন 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, ঠিক আছে। এবং এখান থেকে আমরা যে কোনো সময় লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ কোনো একটা সময়, কোনো একটা মুহূর্তের তড়িৎ ক্ষেত্র, কোনো একটা মুহূর্তের চৌম্বক ক্ষেত্র জানা থাকলে আমরা কি পাই, ওইটা যে আলোর বেগ, সেটা আমরা পাইতে পারবো, ঠিক আছে। আর এখান থেকে যে আলো যে সর্বোচ্চ বেগ, সেটা আমরা লিখতে পারি যে ই ডিভাইডেড বাই বি। তাইলে সর্বোচ্চটা কখন পাবো, যখন বিস্তারের ক্ষেত্রে এগুলো চিন্তা করব। তাহলে ই নট বাই বি নট, এটা হলো কি আলোর সর্বোচ্চ বেগ, আলোর সর্বোচ্চ বেগ, ঠিক আছে। এখন কিছু কথা আছে, যেমন পয়েন্টিং ভেক্টর নিয়ে এখানে একটা কথা আসে। পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টরটা কি, সেটা হইলো, ধরো এখানে আমার একটা তল আছে, এবং এখানে একটা তরঙ্গ আসতেছে, ঠিক আছে। এখন একক সময়ে পয়েন্টিং ভেক্টরটা নির্দেশ করে যে প্রতি একক ক্ষেত্রফল, প্রতি একক সেকেন্ডে যতটুকু শক্তি কি প্রবাহিত হবে। এদিক দিয়ে ধরো ই পরিমাণ এনার্জি ফ্লো হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে এস, যেটাকে পয়েন্টিং ভেক্টর বলা হয়, এটা কি নির্দেশ করে, যে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক সময়ে যতটুকু শক্তি প্রবাহিত হবে, এটাই পয়েন্টিং ভেক্টর। তাহলে আমরা এস কোন ভাবেও লিখতে পারি, যেমন ধরো এটা আমি একটু সাইডে রাখি। এস এর যে মেইন সূত্র আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু আমার ই ক্রস এইচ। এখানে এইচ কি, এইচ হলো আমার চৌম্বক তীব্রতা, চুম্বক তীব্রতা, এটা হলো আমার এইচ এর মান। এখন এই এইচ আর বি এর মাঝখানে একটা তফাৎ আছে, একটা হইলো আমার এইচ, আর একটা হইলো কি আমার বি। এইচ হইলো আমার চুম্বক তীব্রতা,
আর বি হইলো আমার কি, আহ, তো বি কি জানি বলছিলাম, চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। এখন এই বি আর এইচ এর মাঝখানে একটা পার্থক্য আছে, সেটা হইলো, ধর আমাকে লিখে নিই, চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, তো এর মাঝখানে যে পার্থক্য সেটা হইলো, এই যে এইচ এটা শুধুমাত্র উৎসের উপর নির্ভর করে, শুধুমাত্র উৎসের উপর নির্ভর করে। আর এই যে বি, চৌম্বক ক্ষেত্র, এটা কিসের উপর নির্ভর করে? এটা উৎস এবং মাধ্যম দুটার উপরে নির্ভর করে, উৎস এন্ড মাধ্যম নির্ভর করে। অর্থাৎ এই যে এইচ এটা শুধু উৎসের উপর নির্ভর করে, আর আমাদের যে বি এটা উৎস এবং মাধ্যম দুটার উপরে কি নির্ভর করবে। এখন সেটা হইলো, আমরা দেখছি কি যে এস ইজ ইকুয়াল টু ই ক্রস এইচ। তাহলে এবং মনে রাখবা যে আমরা জানি যে বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। এখানে যে মিউ, এই মিউটা কি? চৌম্বক ভেদন যোগ্যতা, চৌম্বক ভেদন যোগ্যতা। ঠিক আছে, এটা হলো চৌম্বক ভেদন যোগ্যতা। আর এটা সহ যদি আমরা বসাই, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে এস ইজ ইকুয়াল টু ই ক্রস, এটাকে যদি এইচ এর মানটা লিখি তাহলে সেটা হচ্ছে কি বি ডিভাইডেড বাই মিউ। আর মিউটাকে যদি আমরা বের করে লিখি যেটা স্কেলার মান, তাহলে সেটা হচ্ছে ওয়ান বাই মিউ ইন্টু ই ক্রস বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্টিং ভেক্টরের যে ইকুয়েশন সেটা। ঠিক আছে, এরপর আসবে আমাদের ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক সমীকরণ থেকে যে সি এর মান সেটা কি? সেটা হলো ম্যাক্সওয়েল আমাকে বলছে যে সি এর যে মানটা সেটা হবে 1/√মিউ ইন্টু এপসাইলন। ঠিক আছে, এই যে মিউ সেটা হচ্ছে আমার চৌম্বক ভেদন যোগ্যতা, আমি না লিখছিলাম এই যে এখানে, কপি পেস্ট। এটা হলো কি আমার চৌম্বক ভেদন যোগ্যতা, আর আমার যে এপসাইলন সেটা হচ্ছে আমার তড়িৎ ভেদন যোগ্যতা, তড়িৎ ভেদন যোগ্যতা। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা একটা শূন্য মাধ্যমে চিন্তা করি, শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যমে আমার যে সি এর মান সেটা হচ্ছে 1/, আচ্ছা 1/, আমি তো মিউ এর মান তো আমরা জানি না, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে যে মিউ এর মান সেটা হলো 4 পাই ইন্টু 10⁻⁻⁷। আর আমরা যে এপসিলনের মান জানি সেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এই এপসিলনের মানটা আমাদের জন্য পরিচিত, কিন্তু মিউ এর মানটা অনেক সময় পরিচিত থাকে না। আর এটা যে আনসারটা আসবে সেটা হচ্ছে 3 ইন্টু 10⁻8। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস মনে রাখবা যে এটা তো গেল যে শূন্য মাধ্যমে, অন্য কোনো মাধ্যম হইলে, অন্য মাধ্যম হলে তখন কি করবে? তখন হইলো, আমরা কি জানি একটা ডাইইলেকট্রিক ধ্রুবক জানি না, কে এর মান। তড়িৎ তড়িৎ অধ্যায়ে পড়ছিলাম আমরা, স্থির তড়িৎ অধ্যায়ে পড়ছিলাম কে এর মান, কে ইজ ইকুয়াল টু কি, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তো ওখান থেকে আমরা লিখতে পারি যে এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু কে। ঠিক আছে, আর একটা আছে আমার মিউ আর, সেটা হচ্ছে মিউ ডিভাইডেড বাই মিউ নট। এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রাবল্য, সরি প্রবেশ্যতা। এটা হচ্ছে আমার আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। ঠিক আছে, এটার যে মানটা সেটা, এটা যে এককটা সেটা হইলো আমার টেসলা মিটার। ঠিক আছে, এখন কথা হইলো এই যে এটা তুলনা করে আমরা লিখতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু মিউ নট। তাহলে তখন আমরা কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আমাদের সি এর মানটা সেটা হইতে হবে আমার 1/√, এই যে এই যে এটা এটা হবে। ঠিক আছে, এটা বসবে, তাহলে এপসাইলনের জায়গায় কি বসবে? এপসাইলন নট ইন্টু কে। আর মিউ এর জায়গায় কি বসবে? মিউ আর ইন্টু মিউ নট। ঠিক আছে।
এরপর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হইলো এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের কি প্রতিসরণাঙ্ক। তাহলে আমি হেডিংটা দিই প্রতিসরণাঙ্ক। ধরো এখানে পানি বা কোনো একটা জিনিস আছে, ঘন মাধ্যম বুঝাচ্ছে, আলো আসলো এবং ঘন মাধ্যমে কি হয়, অবিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে এটা হইলো আমার আই, আর এটা হইলো আমার আর, আপাতন কোণ আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। এখন এটা যদি আমার প্রথম মাধ্যম হয়, এটা যদি আমার দ্বিতীয় মাধ্যম হয়, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক সেটা হচ্ছে আমার সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এটা হচ্ছে আমার সাইন আই ডিভাইড বাই সাইন আর, এটা হচ্ছে আমার মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাহলে সেটাকে কিভাবে লেখা যায়, মিউ টু ডিভাইড বাই মিউ আর। ঠিক আছে, এখন মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান, এটা হবে আমার সি ওয়ান ডিভাইডেড বাই কি, সি টু। প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। আর সি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা, সেখান থেকে আমরা লিখতে পারি যে এফ, এফ তো সেম থাকবে সব ক্ষেত্রে, তাহলে ল্যামডা ওয়ান ডিভাইডেড বাই কি, ল্যামডা টু। ঠিক আছে, ল্যামডা ওয়ান ডিভাইড বাই ল্যামডা টু, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে এস ওয়ান ডিভাইড বাই এস টু, অর্থাৎ যতটুকু দূরত্ব অতিক্রম করবে আলো। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটা এটা দিয়ে পরীক্ষায় অনেক ম্যাথ করা যাবে। জাস্ট ডিরেক্ট এই সূত্রটা লিখবা এন্ড ম্যাথ করে ফেলবা। সেটা হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে স্নেলের সূত্রটা, সাইন আই ডিভাইড বাই সাইন আর। হ্যাঁ, প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে জাস্ট একটু উল্টা হবে, সেটা হচ্ছে মিউ টু ডিভাইড বাই মিউ ওয়ান হবে। আর সব ক্ষেত্রে কি হবে, সি ওয়ান ডিভাইড বাই সি টু, ল্যামডা ওয়ান ডিভাইড বাই ল্যামডা টু, এস ওয়ান ডিভাইড বাই এস টু। ঠিক আছে, এইভাবে লিখবা সবগুলা। তাহলে আরেকটা জিনিস লিখে রাখি যে এ মিউ বি, এটা যদি অনেকে ভুলে যায় সেটা জন্য লিখে রাখি যে মাধ্যম হতে আলো যাচ্ছে। এ হচ্ছে যে যে মাধ্যম হতে আলো যাচ্ছে, আর বি হচ্ছে যে মাধ্যমে যাচ্ছে, যে মাধ্যমে যাচ্ছে। যেমন দেখো প্রথমটার জন্য এ আগে, মানে ওয়ান মিউ টু, তাহলে এক হতে আসতেছে আর দুয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাই মনে রাখতে হবে, এটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলা যাবে। ঠিক আছে, এরপর আমাদের যে টপিকটা সেটা হলো আলোর যে ব্যতিচার সেটা। আলোর ব্যতিচার, আলোর ব্যতিচার এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে এই ইয়াং ইয়াং দিচির যেটা আছে সেটা, ইয়ং এ দিচির পরীক্ষা সেটা থেকে আসবে। ঠিক আছে, যেমন ধরো এটা হইলো একটা তরঙ্গ, এটা যে বিস্তার সেটা হইলো আমার এ ওয়ান, এবং আমার কাছে আরেকটা তরঙ্গ আছে ঠিক একই রকম, সেটা যে বিস্তার সেটা হচ্ছে কি আমার এ টু। আচ্ছা, সুবিধার জন্য আমরা ধরলাম যে এটা এ, আর এই যে এটা হচ্ছে এ টু। হ্যাঁ, একই রকম, দুটো একই রকম। এখন যখন এটা উপরিপাতিত হবে, দুইটা কি সেম জিনিস না? অর্থাৎ এখানে যখন উঁচু এখানেও উঁচু, এখানে যখন নিচু এখানেও নিচু, বুঝার জন্য আর কি। ঠিক আছে, দুইটা যখন সেম জিনিস হবে, তাহলে তখন তাদের যখন মিলিত হবে অর্থাৎ উপরিপাতিত হবে, তখন কি এখানে গঠনমূলক ব্যতিচার হবে। তখন আমি যে নতুন ওয়েভটা পাবো, এটা একটু বড় হবে, এবং এটা হবে আমার টু এ। ঠিক আছে, এটা হবে কি আমার টু এ। তাহলে এটা কি গঠনমূলক হবে, গঠনমূলক ব্যতিচার হবে। আর যখন আমরা ঠিক অপোজিট পাবো, যেমন ধরো এটা হচ্ছে আমার একটা, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার একটা ওয়েভ, যেখানে এটা যে বিস্তার সেটা হচ্ছে এ, এবং এখানে আমার আরেকটা ওয়েভ যেটা ঠিক অপোজিট, ওর যে বিস্তার সেটা হচ্ছে আমার কি, এটাও এ। তাহলে ওরা যখন মিলিত হবে তখন কি হবে দেখো, এখানে যখন উঁচু এখানে তখন নিচু, তখন প্লাস আর মাইনাসে কি কাটাকাটি হয়ে যাবে। তখন এখানে আমরা একটা সিঙ্গেল স্ট্রেট লাইন পাবো, অর্থাৎ মানে স্ট্রেট লাইন দ্বারা বুঝাচ্ছি এখানে আমরা কিছু পাবো না যদি আমরা এগুলো কি সেম হয়, যদি বিস্তার গুলো সেম হয়। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ধ্বংসাত্মক। তাহলে এটা হলো আমার গঠনমূলক ব্যতিচার, আর এটা হলো কি আমার ধ্বংসাত্মক ব্যতিচার। এখন কখন গঠনমূলক হবে আর কখন ধ্বংসাত্মক হবে, এটা নিয়ে একটু কথাবার্তা আছে। তো এটা হচ্ছে পথ পার্থক্যের উপর ডিপেন্ড করে। যেমন ধরো, আচ্ছা আমাকে একটা সিম্পল কথা উত্তর দাও। ধরো এটা হচ্ছে আমার একটা ওয়েভ। এখন এখানে যদি আমার সেম আরেকটা ওয়েভ এসে এখানে ধাক্কা দেয়, এখানে যদি ধাক্কা দেয়,
তখন কি এটা গঠনমূলক হবে না? সেম আর একটা ওয়েভ যদি এখানে নিচের থেকে এসে ধাক্কা দেয়, তাহলে কি এটা আবার ফ্লো হবে, আবার ফ্লো হয়ে চলে যাবে। বুঝছো কথাটা আমার? যে এখানে যদি একটা ওয়েভ থাকে, ওকে যদি ঠিক সেম ভাবে এসে আরেকটা ওয়েভ ধাক্কা দেয়, তাহলে এখানে গঠনমূলক হচ্ছে। তাহলে সেম ভাবে এসে আরেকটা ওয়েভ ধাক্কা দেওয়া মানে কি, ওকে ল্যামডা পরিমাণ দূরত্ব থেকে শুরু করতে হবে। এই পুরাটার যে ওয়েভ লেন্থ সেটা যদি আমার ল্যামডা হয়, তাহলে ওকে ল্যামডা পরিমাণ দূরের থেকে শুরু হয়ে এসে ওকে আবার ধাক্কা দিতে হবে। অথবা অথবা সে আবার কি করতে পারে, অথবা সে এখান থেকে শুরু হবে না, ও কি করবে, 2 ল্যামডা থেকে শুরু হবে। তাহলে আবার ঘুরে এসে ওকে ঠিক সেম জায়গা থেকে কি ধাক্কা দিবে, যে ভাই তুমি একই দিকে আবার ফ্লো হো। তো আমার যখন গঠনমূলক চাচ্ছি, তখন কি ওই যে পথ পার্থক্য ডেল এক্স, ওটা কি ল্যামডার সমান হইতে হচ্ছে, ওটা ল্যামডার সমান হইতে হচ্ছে, অথবা ল্যামডার কোন একটা গুণিতক হইতে হচ্ছে। ঠিক বলছি না? হয় টু ল্যামডা নাহলে 3 ল্যামডা। কথাটা বুঝা গেছে? তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমার যে পথ পার্থক্য ডেল এক্স, সেটা হচ্ছে কি n ল্যামডা হবে গঠনমূলকের ক্ষেত্রে। ঠিক আছে? আর যখন ধরো এখানে হচ্ছে আমার একটা ওয়েভ, এখানে হচ্ছে আমার একটা ওয়েভ, এবার ওকে তো যখন গঠনমূলক হওয়ার দরকার ছিল, তখন ওকে কি এখানে ধাক্কা দিতে হইতো, যে ভাই তুমি একটু মোটিভেশন দাও, তুমি একটু ধাক্কা খেয়ে কি সামনে আগো। কিন্তু না, যখন ধ্বংসাত্মক হবে তখন কি করবে, আর একটা ওয়েভ এসে ওকে ধাক্কা দিবে, যে ভাই তোমাকে উঠতে হবে না, তুমি নিচে যাও। তাহলে এখানে আমরা একটা ধ্বংসাত্মক জিনিস পাবো। তাহলে এটা যখন আমরা হবে, এটা যখন হবে তখন এটা মানে কি, এটা শুরু হয়েছে কোথা থেকে, সেম ফেস গুলো চিন্তা করো, শুরু হয়েছে কোথা থেকে, λ/2 দূরত্ব থেকে। হ্যাঁ, λ/2 ওখান থেকে এসে গিয়ে ধাক্কা দিছে। অথবা এটা ল্যাম অথবা এটা ল্যামডা প্লাস, আচ্ছা, অথবা এটা 3 λ/2 থেকে হচ্ছে। 3 λ/2 থেকে শুরু হয়ে এখানে একবার ল্যামডা হয়ে আসছে, এখানে আবার হাফ ল্যামডা গিয়ে ওকে ধাক্কা দিচ্ছে, নিচের দিকে ধাক্কা দিচ্ছে, ফলে কি ধ্বংসাত্মক হচ্ছে। তাহলে এখান থেকে মনে রাখবা যে ধ্বংসাত্মকের জন্য ডেল এক্স পথ পার্থক্য, সেটা হচ্ছে আমার 2n ± 1 λ/2। এখন আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো এইভাবে যে 2n - 1 λ/2, যেখানে n এর মানগুলা কাউন্টিং হবে তোমার 1 2 3 4 এইভাবে। আর যখন আমরা লিখবো যে ডেল এক্স ইজ ইকুয়াল টু 2n + 1 λ/2, তখন আমার n এর যে কাউন্টিং সেটা হবে 0 1 2 3। তো আমি এটা প্রেফার করি না, আমি এটা লিখেই প্রেফার করি, ঠিক আছে, এটা লিখেই প্রেফার করি, কিন্তু সূত্র হিসেবে আমি দুইটা এখানে লিখে রাখলাম। তোমরা জাস্ট মনে রাখবে যে ধাক্কা দেওয়ার কথাটা, যে একই রকম আছে, তাহলে একই রকম ওয়েভকে যখন আমরা গঠনমূলক করতে চাই, যখন এটাকে আমরা দমাইতে চাই না, তখন কি করতে হবে, একই দিকে এসে ধাক্কা দিতে হবে। তাহলে একই দিকে এসে ধাক্কা দেওয়ার জন্য তাকে ল্যামডা দূরত্ব থেকে শুরু করতে হবে জিনিসটা। এটা বুঝতে পারলে সূত্রগুলো কি আজীবন মনে থাকবে। বুঝা গেল? তাহলে এখন আসি ইয়াং এর দ্বিতীয় পরীক্ষা। তো ইয়াং এর দ্বিতীয় পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি একটু চিত্রটা আঁকা ট্রাই করি, তাহলে সেটা হবে, তো চিত্রটা আঁকার পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, ধরো এখানে আমার দুইটা ছিদ্র থাকবে, দুটা স্লিপ থাকবে, একটা হচ্ছে S1, একটা হচ্ছে S2, সহজ কথা ছিদ্র। এখন এখান থেকে উৎস আছে, উৎসটা ধরো, উৎসটা হলো এদিকে, ঠিক আছে, এখানে আমার উৎস আছে, উৎস থেকে আলো আসবে, এই দুটাতে পড়বে, এবং এখান থেকে আলোটা X1 পথ অতিক্রম করছে, আর এখান থেকে আলোটা X2 পথ অতিক্রম করছে এবং মিলিত হয়েছে এই যে ডি বিন্দু সেখানে। এখন তাদের মাঝখানে এই যে দুইটা ছিদ্র আছে, তাদের মাঝখানে যে দূরত্ব সেটা হইলো কি আমার এ, ছোটতে এ ধরলাম। আর তাদের যে ছিদ্রটা সরি, যে মিলিত হওয়ার পর এখানে যে আলোকিত অংশটা দেখা গেছে, সেটা কি মধ্যবিন্দু থেকে XN দূরত্বে গিয়ে কি গঠন নিচ্ছে, ঠিক আছে, XN দূরত্বে গিয়ে গঠিত হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি পথ পার্থক্য হিসাব করি, ধরো পথ পার্থক্যটা কিভাবে করে, এখান থেকে একটা লম্ব টানবা, লম্ব টানার পর এতটুকু পাইছো না, এতটুকুটাই হয়েছে কি আমার পথ পার্থক্য, ঠিক আছে, এতটুকুটা হয়েছে আমার পথ পার্থক্য। এখন এই যে পথ পার্থক্য, এখানে আমরা যে দেখবো সেটা হচ্ছে আমার এই যে ডেল, এই এক্স এন, অর্থাৎ যতটুকু দূরে গিয়ে এটা গঠিত হয়েছে, এই এক্স এন হবে উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। এখানে কি হয়, তোমাকে যদি আমি দেখাই, এখানে উজ্জ্বল এবং অন্ধকার ডোরা উৎপন্ন হয়। যেমন প্রথমটা হয় উজ্জ্বল, পরেরটা হয় অন্ধকার, এই পরেরটা হয় আবার উজ্জ্বল, এর পরেরটা হয় অন্ধকার, এর পরেরটা হয় উজ্জ্বল, এইভাবে করে পুরোটা চলতে থাকে, ঠিক আছে।
এখন যদি উজ্জ্বল ডোরা হয়, যদি উজ্জ্বল ডোরা হয়, তাহলে আমরা লিখতে পারি এক্স এন ইজ ইকুয়াল টু ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। ঠিক আছে। আর যদি অন্ধকার ডোরা হয়, আমি একটু সাইড করে আনি, এটাকে আরো কিছু লিখতে হবে তো নিচে। যদি অন্ধকার ডোরা হয়, তখন আমরা যা লিখবো সেটা হইলো, দাঁড়া আমি একটু দেখাই। অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা লিখবো যে এক্স এন ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d। আচ্ছা দাঁড়া আমি একটু ক্লিয়ার করে লিখি। দেখো সব ক্ষেত্রে কি হবে, এই যে সব ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে পথ পার্থক্য, এটা হবে আমার ডেল এক্স, সরি, আরে কি লিখি, সব ক্ষেত্রে এখানে আমার যে এক্স এন সেটা মান হবে আমার ডেল এক্স ডি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু সবার জন্য সত্য, সবার জন্য সত্য, ঠিক আছে। এখন এটা যখন সবার জন্য সত্য, আমরা কি দেখছি উজ্জ্বল ডোরা মানে কি, উজ্জ্বল ডোরা মানে এখানে গঠনমূলক ব্যতিচার হয়েছে। আর গঠনমূলক ব্যতিচারের যে সূত্র, সেখান থেকে আমরা দেখছি যে ডেল এক্স এর মান এন ল্যামডা, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক্স এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। ঠিক আছে। আর এখান থেকে আমরা লিখতে পারি যে অন্ধকার ডোরার ক্ষেত্রেও ঠিক এটা হবে। তাহলে অন্ধকার ডোরার জন্য আমরা যদি 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 এটা কনসিডার করি ডেল এক্স এর মান, তাহলে ওখান থেকে আমরা পাবো যে এক্স এন ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 ইন্টু ডি ডিভাইড বাই এ। ঠিক আছে। এতটুকু বুঝছো। এখানে দোনো ক্ষেত্রে এন এর মানটা 0 থেকে, সরি, এন এর মানটা 1 2 3 এখান থেকে কাউন্ট হবে। এখন এখানে এন এর মানটা দেখো 0 1 2 3 এইভাবে কাউন্ট করা শুরু করবে। আর এই যে জিরো, এই জিরোটা কিসের জন্য, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য। কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য এখানে কেন্দ্রে একটা উজ্জ্বল হয়েছে না, এই কেন্দ্রীয় উজ্জ্বলটার জন্য। ঠিক আছে। আর বাকিগুলা কি 1 2 3 তোমাকে বলবে যে কেন্দ্রের পর প্রথম উজ্জ্বল, দ্বিতীয় উজ্জ্বল, তৃতীয় উজ্জ্বল, ডোরা এইভাবে। ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি যে ডোরা পার্থক্য, আরো অনেক কিছু আছে, যে ডোরা পার্থক্য, ডোরা ঝালর, এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। ঠিক আছে। এগুলা অনেক বই অনেক রকম লেখা আছে, যেটা এখানে বলতেছি এটা ফলো করলে হবে। তো ধরো এখানে আমরা আঁকছি যেখানে আমরা উজ্জ্বল অন্ধকার ডোরা পাবো। তো এখানে তুমি যদি একটু খেয়াল করো, তোমাকে যদি বলা হয় যে, তোমাকে যদি বলা হয় যে ডোরা ব্যবধান, তাহলে সেটা বুঝাবে যে এ এতটুকু, একটা অন্ধকার একটা উজ্জ্বল, তাহলে এটা হবে আমার ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান অথবা ঝালরের প্রস্থ অথবা বেধ, এটাকে আমরা প্রকাশ করব ডেল জেড দিয়ে। ঠিক আছে। আর তোমাকে যদি বলে যে পর পর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, যেমন এটা একটা অন্ধকার ডোরা, এটা একটা অন্ধকার ডোরা, এই দুটোই অন্ধকার ডোরা, এই অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বটা কি, এই যে ওর মধ্যবিন্দু থেকে ওর মধ্যবিন্দু পর্যন্ত। ঠিক আছে। তাহলে দেখো ওর মধ্যবিন্দু থেকে ওর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এটা কি এতটুকু দূরত্ব সমান না? একটু কমন সেন্স খাটাও ভাই। এই দুটার মিলে যে দূরত্ব, অর্থাৎ দুইটা ডোরা মিলে যে দূরত্ব, দুটা পট্টি, একটা উজ্জ্বল একটা অন্ধকার, ওদের যে দূরত্বটা, মানে ওদের যে এরিয়া দখল করে আছে, ঠিক এই এতটুকু দূরত্ব সেম হবে না যে দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব? তাহলে আমাদেরকে যদি বলে যে পর পর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, দুটি অন্ধকার, আচ্ছা অন্ধকার বা উজ্জ্বল ডোরা, কেন, কারণ উজ্জ্বলের ক্ষেত্রেও কি জিনিসটা সেম, উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তুমি দেখো অন্ধকারের ক্ষেত্রে কি হয়, এখান থেকে দূরত্বটা এখান পর্যন্ত। ঠিক আছে। আর উজ্জ্বলের ক্ষেত্রে কি হয়, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, ওর মধ্যবিন্দু থেকে ওর মধ্যবিন্দু পর্যন্ত। ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসই কি সেম। ওকেও আমরা প্রকাশ করব তোমার ডেল জেড দিয়ে। ঠিক আছে। ডেল জেড কিটা পরে বলতেছি। এরপর তোমাকে যদি বলা হয় ডোরা প্রস্থ অথবা পট্টির বেধ, অর্থাৎ একটা অন্ধকার অথবা একটা উজ্জ্বল, ওটাকে বলা হয় একটা ডোরা। আর এই ডোরাটার যে প্রস্থ, অর্থাৎ ডোরার যে এতটুকু লেন্থ, সেটাকে বলা হয় তোমার
ডোরা প্রস্থ অথবা পট্টির বেধ। ডোরা প্রস্থ অথবা পট্টির বেধ। অথবা তোমাকে যদি বলা হয় পর পর একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার যেই পার্থক্য, সেটা দূরত্ব, সেটা এটা কি একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার পর পর বলছে, ঠিক আছে? পর পর মানে কি পাশাপাশি। আর পাশাপাশি বললে তাদের মাঝখানে যে ডিস্টেন্স, কেন্দ্র থেকে কেন্দ্র ডিস্টেন্সটা হিসাব করবা। এই এতটুকু ডিস্টেন্স, এই এতটুকু ডিস্টেন্স কি একটা পট্টির বেধের সমান হয় না? তাহলে এটা হচ্ছে পর পর একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার দূরত্ব। পর পর উজ্জ্বল ও অন্ধকার ডোরার কেন্দ্রের দূরত্ব, এটাকে বলা হবে আমার জেড দ্বারা প্রকাশ করলাম। এটাকে আমি জেড দ্বারা প্রকাশ করলাম। এই দুটা জিনিস কি সেম। এখন কথা হলো ডেল জেড কি আর জেড কি। আসো এবার আমরা একটু বুঝে শুনে জিনিসটা বের করা ট্রাই করি। তুমি ধরো, তুমি ধরো এখানে আমি একটা উজ্জ্বল ডোরা পাইছি, এখানে আমি আরেকটা উজ্জ্বল ডোরা পাইছি, আর এটা হলো আমার কেন্দ্রীয় উজ্জ্বল, ঠিক আছে? আর বাকিটা কি অন্ধকার, অন্ধকার। এখন কেন্দ্রীয় উজ্জ্বলের জন্য আমার যে এক্স এন সেটা কি 0, আর এটা হলো আমার প্রথম এক্স এন, অর্থাৎ Xn1, অর্থাৎ প্রথম যে ডোরার জন্য সেটা। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় এক্সএন অর্থাৎ Xn2, দ্বিতীয় যে উজ্জ্বল ডোরা সেটার দূরত্ব। এখন প্রথম উজ্জ্বল ডোরার যে দূরত্ব কেন্দ্র থেকে, সেটা আমরা কি বের করি? এন ল্যামডা ডি বাই এ, অর্থাৎ প্রথম ডোরার জন্য কি এন এর মান 1 হবে, তাহলে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। আর দ্বিতীয় ডোরার জন্য কি হবে? Xn2, সেটার জন্য হবে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। অর্থাৎ আমি এতটুকু দূরত্ব পেয়ে গেছি, এখান থেকে এতটুকু দূরত্ব কি পেয়ে গেছি, কেন্দ্র পর্যন্ত দূরত্ব গুলো পাইছি, ঠিক আছে? কেন্দ্র পর্যন্ত, এগুলো একটু মনে রাখবা। তাহলে আমাকে বলো, তাহলে এই যে মাঝখানের যে দূরত্বটা, যেটাকে দুটা উজ্জ্বল ডোরার মাঝখানের দূরত্ব আমি বলছিলাম ডেল জেড, এই যে ডেল জেড, এই ডেল জেড এর মানটা কি হবে? ডেল জেড হবে আমার Xn2 মাইনাস Xn1। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমরা পাই ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তাহলে মনে রাখবা যে ডেল জেড ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এটা হচ্ছে কি একটা কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বল, মানে একটা উজ্জ্বল ডোরা কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বল ডোরা কেন্দ্রের যে দূরত্ব। তাহলে আমাকে বলো এটা কি দুইটা ডোরার প্রস্থ, দুইটা ডোরার প্রস্থ সমান, দুইটা ডোরার প্রস্থ সমান। তাহলে আমাকে বলো একটা ডোরার প্রস্থের মান, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করছিলাম, ওই জেড এর মান কি হবে? এটার অর্ধেক হবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ঠিক আছে? অনেকে বুঝছো, অনেকে বুঝো নেই ভাই, বুঝার মতো করে বলছি। যদি মনে না থাকে, সুন্দর করে মুখস্থ করে বসে থাকবে। হ্যাঁ, প্রশ্নে আসবে, বসাবা, আনসার বের করবা, দ্যাটস ইট। এর বেশি তোমার থেকে আর কিছু লাগবে না। হ্যাঁ, এরপর আসে আমার আম, বিস্তারের কথা এবং তীব্রতার কথা। আমরা জানি যে আমাদের যে তীব্রতা এটা বিস্তারের সমানুপাতিক। ঠিক আছে? এটা কি বিস্তারের সমানুপাতিক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখবো যে আমাদের দুটো যখন তরঙ্গ উপরিপাতিত হবে, তখন আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 ইন্টু কস ডেল। এই ডেল হচ্ছে আমার দশা পার্থক্য। ঠিক আছে? আর আমি কি বলছি? আমি তো বলছি যে আই সমানুপাতিক এ স্কোয়ার। তাহলে এখানে যদি আমি আই বসাই, তাহলে আমরা পাই যে আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস 2√I1 I2 কস ডেল। জাস্ট এর জায়গায় আয়ের মানটা বসাইছি তুলনা করে। ঠিক আছে? আর আমাদের যে সর্বোচ্চ আয়ের মান, অর্থাৎ দুটি একই রকম জিনিসপত্র এখানে হয়, তাহলে যেখানে সর্বোচ্চ আয়ের মান, সেটা হবে আমার আই ইজ ইকুয়াল টু 4I0 কজ স্কোয়ার বাই 2 ডেল বাই 2। এটা মনে রাখতে রাখলো, না রাখতে সমস্যা নেই, কোনো দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। এরপর এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে, সেটা হলো এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়,
এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি যে এটাকে যদি আমি একটু এখানে তুলে আনি, এটা আমার এ, এটা আমার পথ পার্থক্য ডেল এক্স, আর এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স ডিভাইড বাই এ, ডেল এক্স ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে হবে আমার এ সাইন থিটা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স। তাহলে ডেল এক্স এর মান যদি বসাই আমরা, তাহলে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা ডি ডিভাইড এন ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এ সাইন থিটা সমান, আচ্ছা এ ল্যামডা না তো, ডেল এক্স এর মান কি এন ল্যামডা। ঠিক আছে, যখন এটা উজ্জ্বল ডোরা হবে, আর যখন অন্ধকার ডোরা হবে তখন এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n - 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, যখন এটা অন্ধকার ডোরা হবে। এটা উজ্জ্বল ডোরার জন্য, দেখি অন্ধকার ডোরার জন্য ঠিক এই সূত্রগুলোই, এই যে এই সূত্রগুলোই আমি একটু আবার নিচে দিয়ে লিখে দিছি, জাস্ট এ সাইন থিটার সাথে রিলেট করে। পরীক্ষায় কিন্তু এ সাইন থিটাটাই বেশি ইউজ করতে হয়, বুঝছো, তাই লিখে দিলাম। তো এটা গেল আমার ইয়ং এর যে দ্বিচির পরীক্ষা, ওইটার জন্য আমার যা যা দরকার তা। এবং এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো যে আমার ডোরা কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করে, ডোরার যে বিস্তার সেটা নিয়ে কথা বলতে হবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা কণিক দূরত্ব নিয়ে। হ্যাঁ, একটা হচ্ছে কণিক দূরত্ব। আচ্ছা আমি এটাকে একটু সাইডে রাখি। যদি আমরা কণিক দূরত্ব নিয়ে কথা বলি তাহলে দেখো এখানে আমার ঝালরটা পাওয়া যাবে। তাহলে এই এতটুকু ডিস্টেন্সটা কি, এটা হচ্ছে আমার এক্স এন। এখানে যদি কেন্দ্র, এখানে যদি উৎপন্ন কোণটা আমার থিটা হয়, তাহলে আমার এটা কি ডি দূরত্ব, অর্থাৎ পর্দা দ্বারা ডি দূরত্বে আছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে কৌণিক দূরত্বের জন্য tan থিটা ইজ ইকুয়াল টু এক্স এন ডিভাইডেড বাই ডি। একটা জিনিস মনে রাখবা, সেটা হইলো একটা ঝালর কেন্দ্রে যতটুকু কোণ উৎপন্ন করে সেটা মনে রাখবা, ডিরেক্ট মনে রাখবা, সেটা হচ্ছে ল্যামডা বাই এ। এটা হচ্ছে ঝালরের কৌণিক বিস্তার, ঝালরের কৌণিক বিস্তার, এটা হচ্ছে আমার ল্যামডা বাই এ। এটা একটু ঠাড়া মুখস্থ রাখবো ভাই, এটা প্রমাণটা আমি দেখাচ্ছি না, ক্লাস লেন্দি হয়ে যাবে, অলরেডি অনেকগুলো প্রমাণ দেখাইলাম। হ্যাঁ, এটা এখান থেকে প্রমাণ করা যায়, ঠিক সেম ভাবে প্রমাণ করা যাবে। ঠিক আছে, ঝালরের যে কৌণিক বিস্তার সেটা হচ্ছে কি ল্যামডা বাই এ। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি, অর্থাৎ একবার ল্যামডা ওয়ান আলো দিছি, আরেকবার ল্যামডা টু যে তরঙ্গ দৈর্ঘ্য ওইটার আলো দিছি। তাহলে আমাকে বলেছে যে সেম লেন্থের মধ্যে কতগুলা তোমার ডোরা পাওয়া যাবে। বুঝছো কথাটা, সেম লেন্থের মধ্যে কতটুকু ডোরা পাওয়া যাবে। তাহলে ওইটার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে আমার এন ওয়ান ল্যামডা ওয়ান সমান এন টু ল্যামডা টু। অর্থাৎ তুমি ধরো আগে এক্স এন দূরত্বের মধ্যে এন ওয়ানটা ডোরা পাইতা, ল্যামডা ওয়ানের জন্য। ল্যামডা টু হইলে আমার যে এন টু সেটা কত হবে, তো সেটার জন্য আমার যে সূত্র সেটা হচ্ছে আমার এন ওয়ান ল্যামডা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ল্যামডা টু। এটা তুমি ডিরেক্ট ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কিন্তু বইটা একবার আসলে সম্ভবত, আমার ঠিক মনে করতেছে না। সেটা হচ্ছে এন ওয়ান ল্যামডা ওয়ান সমান কি এন টু ল্যামডা টু। এখানে গেল আমার ডোরা নিয়ে যা যা কাহিনী ওয়াইডিএসি তে, অর্থাৎ ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে। আরেকটা হইলো, যদি তোমাকে বলে যে পর পর এনটা উজ্জ্বল ডোরা এবং এনটা অন্ধকার ডোরার দূরত্ব যদি এভাবে বলে, পর পর এনটা উজ্জ্বল ডোরা ও অন্ধকার উজ্জ্বল ডোরা, অথবা এনটা অন্ধকার ডোরার দূরত্ব, সেটা হবে আমার
n মাইনাস ওয়ান ডেল জেড। বুঝছো? n মাইনাস ওয়ান ডেল জেড, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে n মাইনাস ওয়ান ল্যামডা ডি ডিভাইড বাই এ, এরকম মনে রাখবা। ঠিক আছে? তাহলে এই পৃষ্ঠা জুড়ে আমার ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যা যা দরকার সবগুলা লেখা আছে। ঠান্ডা মাথায় একটু পড়বা, একটু বুঝে বুঝে মানে মনে রাখার চেষ্টা করবো, তাহলে কি ইজিলি মনে থাকবে। ঠিক আছে? এরপর ইয়ং এর পর আমাদের বইয়ে যেটা আছে সেটা হলো সমাবর্তন নিয়ে এখানে কথা বলছে। তো সমাবর্তন জিনিসটা কি? যেমন ধরো আমাদের যে আলোগুলা, এগুলো কিন্তু অনেক দিকে মানে মানে অসিলেট হয়, তাই না? যেমন ধরো একটা আলো, এটা অনেক দিকে কি অসিলেট হবে। তাহলে এটাকে যদি আমরা একটা সমাবর্তক ফালি, মানে একটা ধরো একটা জিনিস আছে দেখতে এমন এমন পোলারাইজার অ্যানালাইজার পড়বা হয়তো, তাহলে ধরো ওইটার মাঝখান দিয়ে আমি প্রবেশ করাইলাম, ওটা কি একটা সরু ছিদ্র থাকবে তুমি সোজা, ওইটার মাঝখানে প্রবেশ করাইলে আলোটা কি করবে, যে কোনো একটা দিকে কি অসিলেট করবে, এইভাবে একটা দিকে অসিলেট করবে। তো ধরো আগে যদি ওর তীব্রতা যদি আই নট হয়, তাহলে এরপরে গিয়ে ওর তীব্রতা হয়ে যাবে আই নট বাই টু। এবং ঠিক একইভাবে এই সেম আলোটাকে যদি আমরা আরেকটা ঠিক সেম এরকম সমাবর্তক ফালির মাঝখান দিয়ে প্রবেশ করাই, তাহলে তখন ও কি আরেকটু কমে যাবে তার তীব্রতাটা। ধরো আরেকটু কমে গেছে, তখন যে তার যে তীব্রতা হবে, হ্যাঁ, এটাকে আমরা আই আই দিয়ে ধরি, তাহলে সেটা হচ্ছে আমার আই নট বাই টু ইন্টু কজ স্কোয়ার থিটা। এই থিটা কি? এই থিটা হচ্ছে এই যে নতুন সমাবর্তকটা, এটা যে আগে সমাবর্তক ফালি ছিল ওর সাথে কতটুকু অ্যাঙ্গেল করে হেলানো ছিল, এই যে থিটা। ঠিক আছে? এটা হলো আমার মেইন কথা, এই যে পোলারাইজার অ্যানালাইজারের যে কাহিনীগুলো। তো কি হয়, আলো অনেক দিকে অসিলেট করা শুরু হয়। তো আমরা যদি একটা অ্যানালাইজার, সরি একটা মানে সমাবর্তক ফালি রাখি দিকে, তাহলে কি হয়, ও একই দিকে অসিলেট করা শুরু করে, জাস্ট একদিকে অসিলেট করে, ধর এক অক্ষ বরাবর শুধু একই দিকে অসিলেট করতেছে। তো তখন তার যে তীব্রতা সেটা হবে আই নট বাই টু। আর এরপর যদি আমরা আরেকটা সমাবর্তক ফালি এখানে রাখি, একটা থিটা অ্যাঙ্গেল করে রাখি, তাহলে তার যে তীব্রতা পরিবর্তন সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই নট বাই টু কজ স্কোয়ার থিটা। ঠিক আছে? এটা মনে রাখবে, এটা দিয়ে ম্যাথ আসতে পারে। এরপর আমরা তো স্নেলের সূত্র পড়ছিলাম, যে চ্যাপ্টারের শুরুর দিকে স্নেলের সূত্র পড়ছিলাম ওই আলোর প্রতিসরণ ইয়ার ক্ষেত্রে। ধরো এখানে আমার একটা মাধ্যম আছে, ধরো এখান থেকে একটা আলো আসতেছে এবং এটা এই বরাবর প্রতিসরিত হয়েছে। তাহলে এটা হইলো আমার আপাতন কোণ আই, আর এটা হইলো আমার প্রতিফলন কোণ আর। ঠিক আছে? এখন এই যে আই, সেটা কি অনেক দিকে অসিলেট করতেছে, এটা এক্স অক্ষ বরাবর অসিলেট করতেছে এবং ওয়াই অক্ষ বরাবর করতেছে, সেটা বোঝার জন্য আমি এখানে একটা ডট দিলাম, মানে আমার স্ক্রিন থেকে সামনের দিকে আসতেছে এরকম আর কি। আমি বুঝাচ্ছি যে এটা অনেক দিকে কি কম্পিত হচ্ছে বা অসিলেট করতেছে। তাহলে যখন এটা প্রতিসরিত হচ্ছে, দেখবা এমন একটা মুহূর্ত আসবে যখন কিছু পরিমাণ আলো প্রতিসরিত হচ্ছে, সরি প্রতিফলিত হচ্ছে, এবং এই যে প্রতিফলিত আলো এটা পুরাপুরি সমাবর্তিত। এই যে প্রতিফলিত আলো সেটা কি সমাবর্তিত হবে, এই জিনিসটা কখন ঘটবে? এই ফেনোমেনাটা ঘটে যখন আই প্লাস আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তখন এই ঘটনাটা ঘটে। বুঝছো? তখন এই ঘটনাটা ঘটে। এখন আরেকটা জিনিস, স্নেলের সূত্র থেকে আমরা জানতাম যে আই সাইন আই বাই সাইন আই ডিভাইড বাই সাইন আর সমান নিউ বাই বাই, এবং ওটা তো আমরা দেখছি। এখন ধরো ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন কি হয়? তখন আমার যে প্রতিসরিত রশ্মি, ওটা অবিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায় না, তখন কি ঘন থেকে হালকাতে যায়। তাহলে ধরো এমন একটা অ্যাঙ্গেল আমি গেলাম, এমন একটা অ্যাঙ্গেলে গেলাম যে প্রতিসরিত রশ্মিটা একবারে আমার যে তলটা আছে এই তলটা ঘেঁষে চলে গেছে।
ঠিক আছে, এই তলটা ঘেঁষে চলে গেছে, তখন আমার এই অ্যাঙ্গেলটাকে, এই যে আয়ের মান, সেটাকে বলা হয় আমার থিটা সি, অর্থাৎ সংকট কোণ। ঠিক আছে, থিটা ক্রিটিক্যাল সংকট কোণ। তখন যে আমার আর এর মান, তখন আমার আর এর মানটা হয় 90 ডিগ্রি। তাহলে আমরা স্নেলের সূত্র থেকে জানতাম যে এটা যদি আমার মিউ ওয়ান, এটা যদি আমার মিউ টু হয়, হ্যাঁ, এটা যদি আমার মিউ টু হয়, আর এটা যদি আমার বাতাস হয়, যেটা বাতাসের জন্য এটা কি ওয়ান, আর এটাতে পানির জন্য আমি এটা কি মিউ ধরলাম শুধু, বা ঘন মাধ্যমের জন্য, তখন আমরা জানি যে মিউ ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি। ওখান থেকে আমরা লিখতে পারবো যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/মিউ। এটা মনে রাখবা, অনেক সময় এই দুটা কনসেপ্ট একসাথে করে ম্যাথ দিতে পারে। ধরো এখান থেকে তোমাকে মিউ বের করতে হইলো, বা এখান থেকে তোমাকে আর মিউ কিছু একটা বের করে আর এই জায়গায় তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এরপর তোমাদের যে টপিকটা, সেটা হচ্ছে তোমাদের লাস্ট টপিক, এবং এটা হচ্ছে তোমাদের অপবর্তন। এটা হচ্ছে অপবর্তন। অপবর্তন কি? এটা হচ্ছে কোনো সরু ধারের পাশ দিয়ে আলো যখন যাবে, তখন কি আলোটা একটু যে বেঁকে যায়, এটাকে বলা হয় অপবর্তন অথবা ডিফ্রাকশন। এবং এই জিনিসটা ঘটার জন্য দুইটা শর্ত আছে, এই শর্তগুলো একটু মনে রাখবা, কারণ তোমার ভার্সিটিতে আসতে পারে। এটা হচ্ছে সরু ধার, হ্যাঁ, একটা হচ্ছে আমার সরু ধার। এই ধারটা কতটুকু হবে? আমাদের যে আলোটা পড়বে ওর ল্যামডার কাছাকাছি, যে প্রায় ল্যামডা এর কাছাকাছি এটা ধারের যে পুরুত্ব সেটা হবে। ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে আমার যে সরু ছিদ্র বলছিলাম না, সরু ছিদ্র, যদি এটা সরু ছিদ্র দ্বারা হয়, তখন ওর যে ব্যাস ওইটা হবে ল্যামডা এর কাছাকাছি, মানে অনেকটুকু ল্যামডার কাছাকাছি হবে। এখন অপবর্তন কি? দুই প্রকার, একটা হচ্ছে একক চির দরুন অপবর্তন। অপবর্তন হইল গিয়ে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমার একক চির, আর একটা হচ্ছে আমার অপবর্তন গ্রেটিং। ঠিক আছে, অপবর্তন গ্রেটিং। এখন এই যে একক চিরের ক্ষেত্রে আবার দুইটা কাহিনী আছে। একটা হচ্ছে আমার ফ্রেনেল শ্রেণী, অর্থাৎ তরঙ্গ মুখ বলিও। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আমি হাইগেনা নিয়ে যেটা পড়াইনি, এটা একটু বই থেকে পড়ে নিবা, রিডিং করে নিবা, বুঝছো? এটা পড়ানোর কিছু নেই, জাস্ট রিডিং করবা। আর একটা হচ্ছে আমার ফ্রন হপার, আর একটা হচ্ছে কি আমার ফ্রন হপার শ্রেণী অপবর্তন। ওটা কি? তরঙ্গ মুখ সমতল। ঠিক আছে, এই যে প্রথমটা ক্ষেত্রে ফ্রেনেল শ্রেণীর সময় আমাদের কি হয়, আমরা দেখছি যে একটা সোর্স থাকে, আমাদের স্লিট থাকে অর্থাৎ চিট থাকে, আর আমাদের কি পর্দা থাকে, বুঝছো, স্ক্রিন। হ্যাঁ, তাহলে এখানে দেখবা যে এই যে ফ্রেনেল শ্রেণী, ওখানে কি হয়, যে কোনো একটা কি সসীম হয়, যে কোনো একটা মাঝখানে দূরত্ব সসীম হয়, আর বাকিটা কি অসীম হতে পারে, সমস্যা নেই, মানে ডিস্টেন্স গুলা। আর আমরা যখন ফ্রেনেল মানে ফ্রনহোফার শ্রেণী দেখবো, তখন আমার যে সোর্স, আমার যে স্লিট, আমার যে স্ক্রিন, হ্যাঁ, এই দূরত্ব এখানে মাঝখানে যে দূরত্বগুলা, এই দূরত্বগুলা কি ইনফিনিটি হয়, অসীম হয়। এখন ইনফিনিটি দূরত্ব তুমি কিভাবে অর্জন করবে, মানে তুমি কিভাবে পাবা যে একটা এদিকে রাখবা একটি অনেক দূরে রাখবা, এমন না। এখানে আমরা উত্তর লেন্স ইউজ করব, উত্তর লেন্স ইউজ করব। এই জিনিসগুলো ভাই একটু বুঝে শুনে পড়তে হবে, কারণ তোমার এটা এমসিকিউতে আসতে পারে। এখান থেকে একটা এমসিকিউ যদি এসে পড়ে ভার্সিটিতে, তখন কিন্তু মারা ভাই, বুঝছো? একটু মনে রাখবা কষ্ট করে হইলে। এখন আসো, অববর্তনে আমরা সূত্রগুলো দেখবো। প্রথমটা হচ্ছে আমার ফ্রেনেল শ্রেণী। তো ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে আমরা, ধরো এখানে একটা চির আছে,
একটা চিপ থেকে পর্দার মধ্যে আলো পড়বে, তাহলে প্রথমে প্রথমে একটা বড় উজ্জ্বল ডোরা আমরা পাবো। এটাকে বলা হয় আমার কেন্দ্রীয় উজ্জ্বল। এরপর এখান থেকে তো সোর্স আসতেছে, এটাকে বলা কেন্দ্রীয় উজ্জ্বল। আর আমাদের মাঝখানে এই যে দূরত্বটা সেটা হচ্ছে কি, এ। এখন ফ্রনহফার শ্রেণী অথবা একক চিরের দরুন অপবর্তনের জন্য আমরা যে সূত্রগুলো এগুলো ডিরেক্ট লিখি, সেটা হচ্ছে কেন্দ্রীয় যে চরম সেটার জন্য 0, কেন্দ্রীয় চরম ওর জন্য যে আমার এক্স এন এর মান, ওর যদি আমার এক্স এন এর মান বা পথ পার্থক্য যদি বলো, আমরা যদি ডেল এক্স এর কথা চিন্তা করি, তাহলে সেটা কি এ সাইন থিটা আমরা পড়ছিলাম। ঠিক একইভাবে কিন্তু এখানে হবে, এখানে একটা ত্রিভুজ আঁকবা, পথ পার্থক্য বের করবা, ওখান থেকে আমরা পাই যে ডেল এক্স সমান এ সাইন থিটা, ওইটা কি 0, দেখি কেন্দ্রীয় চরমের জন্য। আর যদি আমরা সাধারণ উজ্জ্বলের কথা চিন্তা করি, সাধারণ উজ্জ্বল অথবা সাধারণ যে চরম বিন্দু অথবা যে গৌণ উজ্জ্বল বলি, এটাগুলাকে আমরা গৌণ উজ্জ্বল বলি, ওগুলার জন্য আমার ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা এরকম হবে। এবং ডেল এক্স এর যে মানটা অর্থাৎ পথ পার্থক্যের যে মানটা, সেটা হচ্ছে আমার 2n+1 λ/2, যেখানে আমার n এর মানটা হবে 1, 2, 3 থেকে শুরু, একটু মনে রাখবা। আর আমার যে অন্ধকার ডোরা, যদি আমার অন্ধকার ডোরা হয়, তাহলে সেখানেও হবে আমার ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন এর মানটা 1, 2, 3 ডট ডট ডট। ঠিক আছে, একটু মনে রাখতে হবে ভাই। এটাই গেল আমার একক চিরের দরুন অপবর্তন। ঠিক আছে, আমাকে এখানে কেন্দ্রীয় ডোরা যে বিস্তার, এটা একটু আমাকে ভাবতে হবে এখানে। সেটা হইলো আম, ধরো প্রথম যে ডার্ক, দেখো এখানে যে কেন্দ্রীয় ডোরা, ওর পাশে কি একটা অন্ধকার ডোরা থাকবে না? তাহলে আমাকে বলো প্রথম যে ডার্ক ডোরাটা থাকবে, অন্ধকার যে ডোরা থাকবে, অন্ধকার ডোরার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ডেল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এন ল্যামডা। তাহলে এন এর মান কি 1, তাহলে কি শুধু ল্যামডা লিখতে পারি। আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কি λ/a। এই যে থিটা, এটা কিন্তু খুবই ক্ষুদ্র, এবং এটা যখন আমরা রেডিয়ানে লিখবো, তখন থিটা ইজ ইকুয়াল টু λ/a লিখতে পারি। এবং মনে রাখবে, আমি কিন্তু একটু আগে তোমাকে একটা ইজা পড়াইছিলাম, সেটা হচ্ছে ঝালরের যে কণিক বিস্তার, এটা কিন্তু রেডিয়ানে ভাই, এটা রেডিয়ানে কিন্তু মনে রাখবে, ডিগ্রিতে না। আর এখানে কি প্রথম ডোরার যে অন্ধকার ডোরার যে কণিক বিস্তার, সেটা কি থিটা ইজ ইকুয়াল টু λ/2। এখন আমাকে বলো, এখানে একটা অন্ধকার ডোরা আছে, এখানে একটা অন্ধকার ডোরা আছে, তাহলে আমার যে উজ্জ্বল ডোরা কতটুকু এরিয়া নিয়ে ওর কৌণিক বিস্তারটা আছে, উজ্জ্বল ডোরার যে কৌণিক বিস্তার সেটা কতটুকু, এই থিটার দ্বিগুণ হবে। কারণ এখানে একটুখানি বাড়লো, এটা কিন্তু খুবই এফেক্ট ফেলতেছে না, কারণ থিটাটা খুবই ছোট ছোট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার 2θ ইজ ইকুয়াল টু 2 λ/a, এগুলো কিন্তু রেডিয়ানে হিসাব নিকাশ হবে। ঠিক আছে, একটু মনে রাখবে কষ্ট করে। এখন ধরো আমার এখানে যে আমি একটা লেন্স রাখতাম, তখন কি হইতো একটু চিন্তা করো। আমি একটু লেন্স রাখলাম, লেন্সের হিসাব নিকাশ করবো। ধরো আমি এখানে একটা লেন্স রাখলাম, তাহলে এটা যদি আম, আমার ডি দূরত্বে থাকে, ঠিক আছে, এবং এখানে যদি আমার গঠিত হয়, এখানে যদি আমার উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা কিছু একটা গঠিত হয়, তাহলে এখানে যদি আমার অ্যাঙ্গেলটা কি থিটা হয়,
আর যে পদ এখানে যে দূরত্ব, পর্দার যে দূরত্ব এটা যদি ডি হয়, তাহলে মনে রাখবা এই যে পর্দার দূরত্ব এটা হবে লেন্সের ফোকাসের সমান। হ্যাঁ, এত এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না, এটা হলো লেন্সের ফোকাসের সমান। আর এই যে দূরত্বটা এটা হচ্ছে এ। তাহলে আমরা যা যা সূত্র জানতাম সেটাই হবে। আমরা একটা নর্মাল সূত্র জানতাম না যে এক্স এন ইজ ইকুয়াল টু ডেল এক্স ডি বাই এ, এটা জানতাম না। তাহলে এখান থেকে আমরা জাস্ট লিখবো যে এক্স এন ইজ ইকুয়াল টু ডেল এক্স এফ বাই এ। যদি আমাদেরকে লেন্স বসাই দেয় সামনে, তখন আমরা এই সূত্রগুলো লিখবো। এখন মনে রাখবা আমার একক চিরের ক্ষেত্রে যখন একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পাইছি, তখন ও তীব্রতাটা কি সবচেয়ে বেশি, ও তীব্রতাটা সবচেয়ে বেশি। আর বাকিগুলা যে তীব্রতা ওগুলো এটা থেকে কম হবে, কিন্তু বাকি সবগুলা তীব্রতা কি সমান হবে। আর ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা যেটা পাইছিলাম ওখানে সবগুলা তীব্রতা কি সেম ছিল। ব্যতিচারের ক্ষেত্রে সবগুলা তীব্রতা সেম হয়, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় তীব্রতা, ওইটার যে তীব্রতা ওটা সবচেয়ে বেশি হয়, কেন্দ্রীয় উজ্জ্বলের তীব্রতা সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এরপর আমার অপবর্তন গ্রেটিং নিয়ে অপবর্তন গ্রেটিং এর যে সূত্রগুলো একটু দেখি। গ্রেটিং, অপবর্তন গ্রেটিং এর যে সূত্র। এবার অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে আমার জিনিসটা হয় এমন, একটু চিত্র রেখে যদি দেখা। অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কি হয়, অনেকগুলো ছিদ্র থাকে একসাথে, অনেকগুলা ছিদ্র থাকে। যেমন ধর এটা পুরাটা একটা প্লেট, এবং এই পুরা প্লেটের মাঝখানে একটা ছিদ্র থাকে, এটা ধরলে একটা ছিদ্র। আর দুইটা ছিদ্রের মাঝখানে একটা গ্যাপ, মানে একটা জায়গা থাকে, একটা ব্লকের মতো থাকে। তো ধরো আলো যাচ্ছে এইভাবে, এইভাবে আলো যায় আর কি। হ্যাঁ ধরো, এখন এই যে এতটুকু যেই দূরত্ব, এটা ধরো এ, আর এই এতটুকু দূরত্ব এটা হইলো কি বি। এবং এখানে একটা গ্রেডিং ধ্রুবক বলে কথা আছে, গ্রেডিং ধ্রুবক। এই গ্রেডিং ধ্রুবকটা বলা হয় ডি। এই ডি হচ্ছে আমার এ প্লাস বি। এ প্লাস বি এটাকে লেখা যায় 1/n। এই 1/n কি, প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা, প্রতি একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। ঠিক আছে, এ হচ্ছে যে রেখা ছিদ্রের প্রস্থ, আর বি হচ্ছে রেখা ছিদ্রের মাঝখানে যে ব্যবধান সেটা। অর্থাৎ এটা যদি ছিদ্র হয়, এটা একটা ব্যবধান আছে, বুঝছো আমার কথাটা? এটা হচ্ছে যে ব্লকেরটা, আর এটা হচ্ছে যে ছিদ্র সেটা দৈর্ঘ্য। ঠিক আছে, এই দুটোর যোগফল, এটা তুমি দেখলে বুঝবে, তোমাকে বলেই দিই। এবং এখান থেকে আমরা এতক্ষণ আমরা এ সাইন থিটা সূত্র ইউজ করতাম, এখন আমরা ইউজ করব সেটা হচ্ছে ডি সাইন থিটা। আমাদের জন্য যে সূত্র হবে এটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু ডেল এক্স, অর্থাৎ পথ পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, মোস্ট ইন্টারেস্টিংলি এখানে ওয়াইডিএলসির মতোই সূত্রগুলো আসবে, যে আমাদের যদি চরম হয় অর্থাৎ উজ্জ্বল ডোরা হয়, তাহলে সেখানের জন্য আমার যে ডেল এক্স সেটা হচ্ছে আমার এন ল্যামডা। আর যদি আমার অবম হয়, অবম হয় অথবা অন্ধকার ডোরা হয়, অবম অথবা অন্ধকার, অন্ধকার হয়, তাহলে সেক্ষেত্রে আমার যেই পথ পার্থক্য সেটা হচ্ছে 2n+1 λ/2। ঠিক আছে, 2n+1 λ/2। এটা গেল আমার যা যা সূত্র জানার ছিল এই চ্যাপ্টার থেকে, সবগুলা বলা হয়েছে। এখন আমরা জাস্ট ম্যাথ গুলা দেখবো। দেখো, এখান থেকে আমাদের ম্যাথ গুলা শুরু হচ্ছে। তো আমাদের বুয়েট বলো সিকেট ওয়েট বলো সবখানে এই চ্যাপ্টার থেকে ইজি ইজি ম্যাথ হয়। এখান থেকে অনেক কঠিন কঠিন ম্যাথ করানো যায়, কিন্তু দরকার নেই ভাই, বিশ্বাস করে কোনো দরকার নেই। তো এখন আমাদের বইয়ের 2022-23 সালে যে কোশ্চেনটা আসছে সেখানে বলা হয়েছে যে 596 ন্যানোমিটার ও 590 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো একক চিরের উপর পতিত হচ্ছে। তাহলে একক চিরের সূত্রগুলো আমাকে এখানে কাজে লাগাইতে হবে। বলা আছে এ এর মান 2 × 10⁻⁴ মিটার, ডি এর মান 1.5 মিটার হলে প্রথম অবয়মের অবস্থান দ্বয় পার্থক্য। অর্থাৎ এই এই তরঙ্গ দৈর্ঘ্য পড়লে ওর একটা প্রথম অবয়ব পাওয়া যাবে, এই তরঙ্গ দৈর্ঘ্য পড়লে ওর আরেকটা অবয়ব পাওয়া যাবে, এবং দুইটা অবয়বে আমার পার্থক্য জানতে চাইছি। ঠিক আছে, এবার আমরা তো সূত্র জানি যে ডেল এক্স ইজ ইকুয়াল টু 2λ+1, ডেল এক্স কি 2n+1 ল্যামডা ডি ডিভাইড বাই 2a। ও সূত্রটা ইউজ করবো আমরা। তাহলে আমরা যে সূত্রটা লিখি সেটা হচ্ছে কি, আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ডেল এন ইজ ইকুয়াল টু 2n+1। মেন সূত্রটা কি ছিল, ডেল এক্স ডি বাই এ এটা ছিল। আর ডেল এক্স এর মান অর্থাৎ পথ পার্থক্যের মান হবে 2n+1 λ/2, আর ডি বাই এ এর জায়গায় বসে থাকবে। এখন যখন আমার প্রথম চরমের মান চাইছে, চরমের জন্য এই সূত্রটা, তাহলে এক্স
n1 ইজ ইকুয়াল টু 2 × 1 প্লাস 1, ল্যামডা মান কত? 596। ঠিক আছে, আচ্ছা আমি এটা একসাথে লিখি। যেমন ধরো উম, যেমন ধরো এটা যদি আমার ডেল এক্স এন হয়, সরি এটা আমার এক্স এন ওয়ান, অর্থাৎ প্রথম চরমে প্রথমটার জন্য যে প্রথম চরম সেটা সেটা কি আমার 2 × 1 প্লাস 1 অর্থাৎ 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। আর এক্স এন টু সেটা হচ্ছে আমার কি, সেটা সেম যে 3, এটা ল্যামডা ওয়ান, এটা ল্যামডা টু ডি ডিভাইড বাই 2a। হ্যাঁ, এবার এই দুটো বিয়োগ করবো কারণ আমার কাছে চাইছেই পার্থক্য। ডেল এক্স এন এটা যে পার্থক্য সেটা হচ্ছে যে ডেল এক্স এন ওয়ান মাইনাস ডেল এক্স এন টু। তাহলে এই পার্থক্য যদি আমরা লিখি তাহলে সেটা হচ্ছে এটা কত, 3d ডিভাইড বাই 2a, এটা তো সেম থাকবে। আর এই যে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু এটা বিয়োগ হচ্ছে, জাস্ট কমন নিয়ে বিয়োগ করতেছি ভাই, এটা যদি না বুঝো আশা করি বুঝবে। হ্যাঁ, এত খারাপ স্টুডেন্ট না আমার মতো তোমরা। হ্যাঁ, এটা আমিই বুঝতেছি, তোমাদেরও বোঝার কথা। 3 × ডি, এর মান কত? পর্দা 1.5 মিটার দূরে, 1.5। আর এখানে 2 × এর মান কত? 2 × 10⁻⁴। আর ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা এটা হচ্ছে 596 বিয়োগ 590। জিনিসটা কিসে ছিল? ন্যানোমিটারে ছিল, 10⁻⁹ হবে। তাহলে আমি যে পার্থক্যটা পাবো প্রথম চরমের অবস্থানের পার্থক্য সেটা হচ্ছে কি 6.75 × 10⁻⁵ মিটার। ঠিক আছে, এটা ছিল আমার যে প্রথম ম্যাথ, সেটার আনসার। খুবই ইজি ম্যাথ, এরকম ইজি ম্যাথই আসবে বুয়েটে ভাই, এত হাইপার হওয়ার দরকার নেই এই চ্যাপ্টার নিয়ে, বুঝছো? দেখো ভাই 2 নাম্বার ম্যাথে, এটাও বুয়েটের কোশ্চেন, দেখো 21-22 জাস্ট আগের ইয়ারের কোশ্চেন। এখানে বলছে যে ইয়ং এর দিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? এ হচ্ছে আমার 0.1 মিলিমিটার। এখন আমাকে বলছে পর্দা হতে চির দ্বয়ের দূরত্ব, অর্থাৎ পর্দা থেকে চিরের দূরত্ব সেটা কি? ডি। এটা কত? 2 মিটার। আলোক তরঙ্গ দৈর্ঘ্য আমাকে ল্যামডা দেওয়া আছে, সেটা হচ্ছে আমার 5000 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে 10⁻কি? -10। ঠিক আছে, এটাকে মিটার করে নিলাম। এখন আমাকে বলছে নাম্বারে বলছে যে দশম উজ্জ্বল ডোরা দ্রুত নির্ণয় করো। তাহলে আমাকে বলো আমরা ডোরার যে দূরত্ব সেটা কি? ডেল এক্স এন জানতাম, সেটা কি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি হয়? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হয়। এবার দেখো এন এর মান কত? এন এর মান 10, ল্যামডার মান কত? 5000 অ্যামস্ট্রং, 10⁻10। আর ডি এর মান কত? 2। ঠিক আছে, ডিভাইড বাই এ এর মান কত? এর মান হচ্ছে 0.1 মিলিমিটার। মিলিমিটার থেকে যদি মিটারে নিই তাহলে 10⁻³ করতে হয়। তাহলে এখান থেকে আমার যে আনসার আসে সেটা হচ্ছে আমার 0.1 মিটার। দেখছো কি ইজি ম্যাথ দে। হ্যাঁ, খ নাম্বার খ নাম্বার আমাকে বলছে যে দশম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত? কৌণিক দূরত্ব, তো কৌণিক দূরত্ব আমরা কেমনে বের করতাম? ট্যান থিটা দিয়ে বের করতাম, অথবা আমরা ঠিক এই সূত্রটা দিয়ে বের করতে পারি যে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, অথবা এ সাইন থিটা ইজ ইকুয়াল টু কি ডেল এক্স, অর্থাৎ পথ পার্থক্য। আর এখানে পথ পার্থক্যটা কত? যেহেতু উজ্জ্বল ডোরা বসছে তাহলে সেটা হচ্ছে আমার এন ল্যামডা। ঠিক আছে, তাহলে এ এর মান কত? এ এর মান 0.1 × 10⁻³ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, দশম উজ্জ্বল ডোরা, তাহলে 10 ইন্টু ল্যামডা, ল্যামডার মান কত? 5000 ইন্টু 10⁻⁻10। এখান থেকে আমাদের থিটার মান সেটা আসছে আমার 2.87 ডিগ্রি প্রায়। এটা হলো আমার খ নাম্বারের আনসার। তুমি আমাকে বলো 3 মিনিট একটা ম্যাথ করতে হয়, এই ম্যাথটা করতে তোমার 3 মিনিট লাগবে আদৌ? এই ম্যাথটা করতে তো ভাই 1 মিনিট লাগবে ভাই, বুঝছো? এই 1 মিনিট একটা ইজি ম্যাথ করবা, যে একসাথে 2 মিনিট বাঁচবে এটা তুমি অন্য জায়গায় ইনভেস্ট করবা। ঠিক আছে, এরপরের ম্যাথটা হচ্ছে, দেখো বুয়েটের ইতিহাসে জাস্ট এই একটা ম্যাথ তোমার একটু কঠিন আসছিল, একটু না, এটা পুরাই আনকমন ছিল, কেউ পারার কথাও না, এটা সিলেবাসের বাইরে থেকে দিচ্ছে। এই ম্যাথটা আসছিল বুয়েটে 19-20 সালে। এই একটা ম্যাথে শুধু একটু কঠিন আসছিল এই অধ্যায় থেকে। তো এখানে বলছে যে বাতাসে ভাসমান একটা সাবানের ফেনার উপর লম্বভাবে 624 ন্যানোমিটার তরঙ্গের আলো আপতিত হয়। ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত হইতে হবে? ফিল্মের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার নিউটনের একটা রিং এক্সপেরিমেন্ট আছে, বুঝছো? এটাকে থিন ফিল্ম এক্সপেরিমেন্ট বলে। ওখান থেকে এই ম্যাথটা, এটা তোমরা এখন পড়বা না, এটা তোমরা যখন 1 2 অথবা 1 2 তে পাবে তোমরা, যারা মেকানিক্যাল অথবা ট্রিপলি পড়বা ওখানে পাবা তোমরা, বুঝছো? এখন
এটা 1 পাবা। তো এখন এই যে বাইরের থেকে সিলেবাসে দিচ্ছে, এটা কি কেউ পারবে? পারবে না, ম্যাক্সিমাম পারবে না, এটা পরীক্ষা হলে কেউ পারবে না। কিন্তু যখন একবার আসছে, আমরা কি একটু শিখে রাখবো এবং শিখবো তো ডিরেক্ট মুখস্থ করবো, এটা কোনো বোঝার কিছু নেই। যখন আমরা ভার্সিটিতে উঠবো, চান্স পাবো, তখন আমরা বুঝবো। যখন এই ক্ষেত্রে উজ্জ্বল ডোরা হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে যখন গঠনমূলক ব্যতিচার অথবা উজ্জ্বল হবে, তখন এটা সূত্রটা হচ্ছে 2 μ t মাইনাস λ/2 ইজ ইকুয়াল টু n λ। আর যখন এটা অন্ধকার হবে, তখন হবে 2 μ t 2 μ t মাইনাস λ/2 ইজ ইকুয়াল টু 2n - 1 - 1 λ/2। এই দুইটা, ঠিক আছে। কারণ এই দুইটার মধ্যে আমার যে টি, এই টি হচ্ছে আমার পুরুত্ব, ঠিক আছে। এটি হচ্ছে আমার পুরুত্ব, এটা টান টান মুখস্থ, এটা কোনো কথা নেই আর। তো 1 নম্বরের জন্য আমাকে বলছে যে সর্বনিম্ন, আর সর্বনিম্নের জন্য আমার এন এর মান হবে 0। এখানে যে এন এর মানটা সেটা হবে কি 0। তাহলে 2 μ t মাইনাস λ/2 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমি যে টি এর মান, এটা জাস্ট বসাবা, মান বসাবা, বুঝছো? মান বসানোর কারণে এখানে যে টি এর মান, সেটা পাবা তুমি 1.15 ইন্টু 10⁻⁻7 মিটার। আর 2 নম্বরের জন্য দ্বিতীয় সর্বোচ্চ বস্তু, তাহলে এন এর মান হবে 1, ঠিক আছে। এন এর মান হবে 1। এটা কিন্তু 0 1 2 থেকে কাউন্ট শুরু হয়, এতক্ষণে বোঝার কথা। এন এর মান হবে 1, বাকিটা তোমার এলডব্লিউ মান বসাবে। জাস্ট এই সূত্রটা পারলে কিন্তু তুমি পুরা ম্যাথটা পেরে যেতে। কিন্তু তুমি এই সূত্রটা জানো না, কারণ এটা তোমার সিলেবাসে নেই। সো এই একটা ম্যাথই বুয়েটে একটু কঠিন আসছিল, ইতিহাসে বাকি সবগুলা সহজ দেখাচ্ছি আর। আচ্ছা, আমাদের 4 নম্বর ম্যাথ, এটা বুয়েটে আসা একটা ম্যাথ। এই 4 নম্বর ম্যাথে আমাকে বলা হয়েছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। এত তরঙ্গ দৈর্ঘ্যে সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো। এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা অবস্থায় পর্দায় 10টা ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার ওরা দেখতে পাইছে, বুঝছো? এবং দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে বলছে। কাহিনী হলো যে ওরা প্রথমে একটা চির রাখছে, একটা চির, এরপর দুইটা চির, এরপর পর্দা। এখান থেকে আমার উৎস হয়েছে, উৎস থেকে এখানে আলোতে গেছে দুটো অংশে, এখান থেকে আলো এরপর পর্দায় প্রতিফলিত হয়েছে, ঠিক আছে। এবার আমাকে বলছে যে প্রথম চির, এই যে প্রথম চির, আর আমাকে বলছে যে এই দূরত্বটা বের করতে, এই যে দুইটা চির ওদের মাঝখানে যে দূরত্ব এটা বের করতে বলছে। এখন আমাকে বলছে যে এক চির থেকে দুইটা চিরের যে দূরত্ব সেটা কি 5 সেন্টিমিটার, আর পর্দাটা এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখছে। তাহলে আমাকে বলো যে এতটুকু দূরত্বটা কত? এতটুকু দূরত্বটা তাহলে 200 সেন্টিমিটার। তাহলে আমি যে ডি এর মান সেটা পাচ্ছি 200 সেন্টিমিটার, ইয়ং ওয়াইডিএসির জন্য, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার জন্য। আচ্ছা, এখন আমাকে বলছে যে 10টা ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার। আচ্ছা তুমি বলো, তুমি একটা এক্সপেরিমেন্ট করতেছো, তুমি যখন দেখছো একটা জিনিসের মাপছো, তখন তোমাকে চোখে দেখতে হবে। কমন সেন্সটা বুঝছো? চোখে দেখতে হবে। তাহলে চোখে দেখতে হবে, এটা মানে কি? এটা মানে যে তুমি উজ্জ্বল ডোরা দেখছো ভাই, তুমি উজ্জ্বল ডোরা দেখছো। এখন 10টা ডোরার ব্যবধান কত? 2 সেন্টিমিটার। তাহলে একটা ডোরার ব্যবধান কত? 10টা ডোরার ব্যবধান যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে একটা ডোরার ব্যবধান সেটা হচ্ছে কি 2/10, অর্থাৎ 0.2 সেন্টিমিটার। তাহলে একটা ডোরার ব্যবধান কত? ডোরা ব্যবধান, একটা ডোরার ব্যবধান হচ্ছে আমার λd/a। এটা হচ্ছে কত? 0.2 সেন্টিমিটার, মানে 10⁻³ ল্যামডার মান কত বলা আছে? কত? 5100, 5100 এমস্ট্রম ইন্টু ডি। ডি এর মান কত বের করছি? 2 সেন্টিমিটার, মানে 2 মিটার, ইজ ইকুয়াল টু ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু 10⁻³ তাই আমার সাথে যেটা আনসার আসবে সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 5.1 ইন্টু 10⁻⁴ মিটার। এটা একভাবে গেল। আরেকভাবে করা যেত যে 10টার ব্যবধান একসাথে। আমরা একটা সূত্র শিখছিলাম, সেটা কি? n - 1 λd
ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু xn। এটা শিখছিলাম না, মানে যতটুকু এরিয়া এটা নিয়ে থাকে, তাহলে ওখান থেকে আমরা লিখতে পারতাম যে 10 - 1 ইন্টু 5100 ইন্টু 10⁻⁻10 ইন্টু 2 ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু কত, 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার 0.2, তাহলে 0. আচ্ছা 2 সেন্টিমিটার হচ্ছে যে 10টার একসাথে, তাহলে 2 × 10⁻³ তাহলে ওখান থেকে আমরা পাইতাম যে এ ইজ ইকুয়াল টু 5 × 10⁻⁴ মিটার। দুটাই আনসার। ঠিক আছে, দুইভাবে করা যায়, যা যেটা সুবিধা হয় সেভাবে। এটা গেল আমাদের 4 নাম্বার ম্যাথ। এরপর আসবে আমাদের 5 নাম্বার ম্যাথ। দেখো 5 নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে যে ইয়ং এর ব্যতিচারে দিচির পরীক্ষায় 4.69 ইন্টু 10⁻14 হার্জ কম্পাঙ্কের একটা লাল আলো ব্যবহার করছে, ফলে ডোরা প্রস্থ হয় এত। যদি আমরা অন্য একটা কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করতাম তাহলে ডোরা প্রস্থ কত হতো। ঠিক আছে, তাহলে আমাকে দেখো এখানে কি করতে হবে, ডোরা প্রস্থের সাথে কম্পাঙ্কের একটা রিলেশন আনতে হবে। ডোরা প্রস্থ চাইছে, কি চাইছে, ডোরা প্রস্থ। আমাকে বলো যে ডোরা প্রস্থের সূত্রটা আমরা কি দেখছিলাম, একটা ডোরা মানে একটা পট্টি, তাহলে সেই পট্টিটা কি, λd/2a। ঠিক আছে, তাহলে আমরা জানি যে ডোরা প্রস্থ সূত্রগুলো একটু মনে রাখলেই এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করা যাবে। যে ডোরা প্রস্থ ডেল জেড, এটাকে আমরা ডেল জেড দ্বারা দেখছিলাম, সরি শুধু জেড দ্বারা দেখছিলাম। জেড ইজ ইকুয়াল টু λd ডিভাইডেড বাই 2a। এখন আমাকে বলো এটাকে আমরা জেড সমানুপাতিক ল্যামডা লিখতে পারি। তাহলে ল্যামডাকে যদি আমি ভাঙি সেখানে আমরা কি পাই, c/f পাই, মানে আলোর বেগ ডিভাইড বাই কম্পাঙ্ক পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে জেড সমানুপাতিক 1/f। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে z1 ডিভাইডেড বাই z2 ইজ ইকুয়াল টু f2 ডিভাইড বাই কি, f1। তাহলে আমাকে বলো যে প্রথমটার জন্য, প্রথম কম্পাঙ্কের জন্য আমাদের ডোরা প্রস্থ যদি 2.4 ইন্টু 10⁻⁻4 মিটার হয়, তাহলে পরেরটা যদি z2 হয়, আর এদিকে f1 এর মান কত, 4.69 ইন্টু 10⁻14, আর এটা হচ্ছে 7.5 ইন্টু 10⁻14। তাহলে এখান থেকে আমি z2 এর মান পাচ্ছি না, তাহলে z2 এর মান হবে আমার 9, সরি z2 এর মান হবে 9 না, z2 এর মান হবে আমার 1.5 ইন্টু 10⁻⁻4 মিটার। এখন আমাকে কি চাইছে, আমাকে চাইছে যে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। হ্যাঁ, একটু প্রশ্নটা খেয়াল করবা যে ডোরা প্রস্থের পরিবর্তন চাইছে, মানে কি বিয়োগ করে দেখাইতে হবে যে কতটুকু চেঞ্জ হয়েছে। তাহলে পরিবর্তন পরিবর্তন হইল 1.5 ইন্টু 10⁻, সরি যে বড়টা আগে লিখি যে 2.4 ইন্টু 10⁻⁻4 বিয়োগ 1.5 ইন্টু 10⁻⁻4। তাহলে আমার আনসার আসবে কত, 9 ইন্টু 10⁻⁵। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার পরিবর্তন, এটা কি কমে যাবে। ঠিক আছে, কমে গেছে না, আগে থেকে কমে গেছে, তাহলে এটা হলো আমার পরিবর্তন। প্রশ্নটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে যখন এটা হইলে, ধর আমাকে প্রশ্নগুলো এমন হইলো যে এই কম্পাঙ্কের জন্য আমাকে এটা এমন পাওয়া গেছে, তাহলে ওই কম্পাঙ্কের জন্য আমাকে কি পাওয়া যাবে, তখন আমি কি করবো, জাস্ট ওইটার সাথে একটা রিলেশন দ্বারা করাবো এবং তুলনা করবো। ঠিক আছে, এই হইলো আমার 5 নাম্বার ম্যাথ। দেখো 6 নাম্বার ম্যাথ। 6 নাম্বার ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে একটি বর্ণের আলো দিয়ে, মানে যে কোনো একটা কম্পাঙ্কের আলো, লাল সাদা কিছু একটা হবে, আলোকিত দ্বিচির পরীক্ষায় চিরদ্বয় থেকে কিছু দূরত্বে স্থাপিত পর্দায় দৌড়া পাওয়া যায়, অর্থাৎ দৌড়া পাওয়া গেছে। সিম্পল কথা। এরপর আমাকে বলছে, মেন কথা যেখান থেকে শুরু হয়েছে সেটা বলছে যে যদি পর্দাটিকে চিরের দিকে 5 × 10⁻² মিটার সরানো হয়, তাহলে ডোরার ব্যবধানের পরিবর্তন হয় এত। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত হয়, তাহলে আলো তরঙ্গ দৈর্ঘ্য আমাকে বের করতে বলছে। কাহিনীটা কি, সেটা হইলো এখানে আমার দুইটা ছিদ্র, মানে দুইটা চির, এখানে আমার কি পর্দাটা ছিল, এখানে আমার পর্দা ছিল। এই যে তখন এই পর্দার দূরত্ব, এটাকে আমরা ধরলাম যে d1 দূরত্বে পর্দাটা ছিল। এরপর কি বলছে, এই যে এই পর্দাটাকে আমরা সরাই আনছি চিরের দিকে, চিরের দিকে সরাইছি, চিরের থেকে দূরে সরাই নাই, চিরের দিকে সরাইছি। ঠিক আছে,
তাহলে চিরের দিকে সরানোর পর পর্দাটা ধরলাম এখানে আসছে। তাহলে এই যে পর্দার দূরত্ব, এটা হচ্ছে আমার D2। তাহলে এই পর্দার দূরত্ব হচ্ছে কি, D2। চিরের মাঝখানে যে এই দূরত্ব এ, এটা আমাকে বলা আছে যে এ হচ্ছে আমার 10⁻³ মিটার। আর আমাকে বলছে এই পর্দাটা সরানোর কারণে আমাদের ডোরা ব্যবধান, ডোরা ব্যবধানে পরিবর্তন হয়েছে, অন্য কিছু পরিবর্তন বলে নাই, ডোরা ব্যবধানে পরিবর্তন হয়েছে। তাহলে আমাকে ডোরা ব্যবধানে সূত্রগুলো ইউজ করতে হবে। ঠিক বুঝছি? তাহলে ডোরা ব্যবধানের সূত্রটা আমরা কি জানি? আমরা জানি যে ডেল জেড ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। ল্যামডা ডি বাই এ, এটা হলো কি আমার ডোরা ব্যবধান। তাহলে আমার প্রথম ডোরা ব্যবধানটা মানে যখন আমার D1 দূরত্ব ছিল, তখন, যখন আমার, এটা তো আমরা জানি, ঠিক আছে, যখন আমার D1 দূরত্ব ছিল তখন আমার ডোরা ব্যবধানটা কত? সেটা হচ্ছে ডেল জেড ওয়ান, এটা হচ্ছে আমার ল্যামডা D1 ডিভাইডেড বাই এ। আর যখন আমার মাঝখানে দুটোটা D2 হয়, তখন আমার যে ডোরার ব্যবধান সেটা হচ্ছে ডেল জেড টু, এটা হচ্ছে ল্যামডা D2 বাই এ। এখন আমাকে কোশ্চেনে বলছে যে এই দুটার পার্থক্য, অর্থাৎ ডোরার ব্যবধানে পরিবর্তন হয় এত। তাহলে আমরা লিখতে পারি যে ডেল জেড ওয়ান মাইনাস ডেল জেড টু ইজ ইকুয়াল টু কত, 3 × 10⁻³ সরি -5 মিটার। বলাই আছে যে ডোরা ব্যবধানের পরিবর্তন, তাহলে কি এটা পার্থক্যটা? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ল্যামডা D1 ডিভাইড বাই এ মাইনাস ল্যামডা D2 ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু 3 × 10⁻⁵। এখন এখান থেকে যদি আমি ল্যামডা বাই এ কে কমন নিই, তাহলে এটা হচ্ছে আমার D1 মাইনাস D2 ইজ ইকুয়াল টু 3 × 10⁻⁵। এখন আমাকে বলো যে এই যে ল্যামডা বাই এ, এর মান কত? কই গেল, এর মান 10⁻³ এই যে D2 মাইনাস D1, এটা কি? এটা হচ্ছে পর্দা থেকে আমি কতটুকু সরাই আনছি, এটা না? এটাই তো আমার D1 মাইনাস D2, এটাই তো। তাহলে পর্দাটাকে সরাইছি কতটুকু? পর্দাটাকে 5 × 10⁻² মিটার সরাইছি। তাহলে 5 × 10⁻² মিটার আমি পর্দাটাকে সরাইছি। এটা হচ্ছে 3 × 10⁻⁵। তাহলে এখান থেকে আমি ল্যামডার মান ইজিলি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 6 × 10⁻⁷ মিটার। বুঝছো? ইজি ম্যাথ। জাস্ট একটু চিত্রটা এঁকে বুঝার ট্রাই করবা যে আসলে কি বলতে চাইছে। একবার চিত্র দেখে বুঝে গেলে পুরা ম্যাথ ইজি। আচ্ছা, আমাদের পরের ম্যাথে আমাদেরকে বলা হয়েছে, এটাও বইয়েটা আসছিল, সেটা হচ্ছে একটা নীল এলইডি হতে নিঃসৃত আলো একটি অপবর্তন গ্রেটিং এর উপর লম্বভাবে আপতিত হয়। অপবর্তন গ্রেটিং এর সূত্রগুলো আসবে, তাহলে বোঝা গেল যে অপবর্তন গ্রেটিং এর কথা বলছে। এখন আমাকে বলছে যে অপবর্তন গ্রেটিং এ 25.4 মিলিমিটার প্রস্থে সমব্যবধানে এতটা রেখা টানা আছে এবং কেন্দ্রীয় অক্ষ হতে কত ডিগ্রি কোণে দ্বিতীয় চরম উৎপন্ন হবে। আমরা জানি যে দ্বিতীয় চরমের সূত্র কি? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু, চরমের ক্ষেত্রে অর্থাৎ উজ্জ্বলের ক্ষেত্রে কিসের মতো হয়? ওয়াইডিএসির মতো হয়, অর্থাৎ ইয়ং এর দ্বিচিরের মতো সূত্রগুলো হয় গ্রেডিং এ। তাহলে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এখন আমাকে বলো ডি এর মান কি দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমাকে বলা আছে যে এত মিলিমিটারে এতটা রেখা আছে। তাহলে আমি এখানে 1/n ইউজ করতে পারি। তাহলে ডি ইজ ইকুয়াল টু 1/n সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এখন আমাকে এন এর মান বের করতে হবে। তাহলে আমাকে বলো যে 25 25 সরি 25.4 মিলিমিটারে, 25.4 মিলিমিটার মানে 10⁻³ এত মিটারে আমার দাগ কাটা আছে কয়টা? আচ্ছা, আমি এটা মিটার আনি, এটা আমি মিলিমিটারে হিসাব করি, সমস্যা নেই। এত মিলিমিটার আমার দাগ কাটা আছে 1.26 ইন্টু 10⁻⁴টা। তাহলে আমার 1 মিলিমিটারে কত? সেটা দ্বারা ভাগ করবো, 1.26 ইন্টু 10⁻⁴, সরি 10⁻⁴ ডিভাইডেড বাই 25.4। তাহলে এখান থেকে আমার আনসার আসবে 496.06। ঠিক আছে, এখন কথা হইলো আমি এটাকে কেন মিটারে চেঞ্জ করিনি? তুমি দেখো, একক দৈর্ঘ্যে চাইছি, আমাকে বলো এটা যদি 1 মিলিমিটারে হয়, আচ্ছা ধর 1 মিলিমিটারে যতটা হয়, 1 মিটারে তার চেয়ে বেশিটা হবে না? মানে ওইটাকে তো মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ এটাকে যখন মিটারে কনভার্ট করবো, এটাকে তো আমি মিটারে কনভার্ট করতেছি, তাই না? ধরো এটা আরো ইজিলি বোঝা যায় যে 1 মিলিমিটারে যদি 100টা ছিদ্র হয়, তাহলে 1 মিটারে কয়টা হবে?
100 গুণ 1000টা হবে, কারণ 1 মিটার হচ্ছে 1000 মিলিমিটার। ঠিক সেম ভাবেই তো, মানে সেম জিনিসই হচ্ছে, অর্থাৎ দোনো ক্ষেত্রে আমি মানে কনভার্ট করতেছি, মানে মিটারের জন্য নেওয়ার জন্য আমি দোনো ক্ষেত্রে গুণ করতেছি। তাহলে আমি এটাকে যে কোনো একটা পরিমাপে রাখলেই হবে, মিলিমিটার হোক সেন্টিমিটার হোক, এটা একক দৈর্ঘ্যে পাইলেই হবে, বুঝছো? তাহলে এখানে আমার যে এন এর মান সেটা হচ্ছে 496.06। তাহলে আমি যদি বসাই যে 1/496.06 ইন্টু সাইন থিটা, আমাকে বলছে দ্বিতীয় চরণ মানে কি, এন এর মান 2, 2 আমার ল্যামডার মান কি দেওয়া আছে, হ্যাঁ ল্যামডার মান দেওয়া আছে 450 × 10⁻⁹। তাহলে এখান থেকে আমার যে আমার থিটা, এই থিটা আসবে আমার কত, 26.5165 ডিগ্রি। এটাই হচ্ছে আমার আনসার। ইজি ম্যাথ, সিম্পল, এত আহামরি কিছু না, জাস্ট সূত্রটা মনে রাখলেই হবে। দেখো এরপরের ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে বায়ুতে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে ডোরার ব্যবধান হয় 2 মিলিমিটার। যদি সমস্ত পরীক্ষা যন্ত্রটাকে 1.33 প্রতি স্বাভাঙ্কের একটা তরলে ডুবানো হয়, তাহলে ডোরার ব্যবধান কত হবে? হ্যাঁ, 1.33টা কিসের, পানির, কিন্তু মনে রাখবা এই যে জিনিসটা, এটা পানির, ঠিক আছে? এখন কথা হইলো, আমাকে চাইছে কি, আমাকে চাইছে ডোরা ব্যবধানের পার্থক্য, মানে ডোরা ব্যবধানটা কত হবে। আমরা জানি যে ডোরা ব্যবধান, এটা হচ্ছে ডেল জেড, সেটা হচ্ছে আমার ল্যামডা ডি বাই এ। তাহলে আমার যে ডোরা ব্যবধান সেটা কিসের সমানুপাতিক, এটা ল্যামডার সমানুপাতিক, ঠিক আছে? তার আমরা লিখতে পারি যে ডেল জেড ওয়াটার, অর্থাৎ পানিতে যেই হবে, এটা হচ্ছে পানি লিখো অথবা ডেল জেড টু লিখো, সমস্যা নেই, আমি এমনি পানি লিখলাম। আর ডেল জেড এয়ার, মানে বাতাস থেকে যাচ্ছে, এটা হবে আমার ল্যামডা ওয়াটার আর ল্যামডা এয়ার। তুলনাটা ঠিক আছে? এখন দেখো, ল্যামডার সাথে আমাদের যেই মিউ এর পার্থক্য, প্রতি সহদাঙ্কের যে সম্পর্কটা, এটা কি উল্টা না? আমরা দেখছিলাম থিওরি মানে কনসেপ্টের সময় দেখছিলাম যে উল্টা। তাহলে এটা হচ্ছে আমার ল্যামডা এয়ার, এটা হচ্ছে আমার মিউ এয়ার ডিভাইডেড বাই মিউ ওয়াটার হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি জাস্ট মান বসাই, তাহলে হবে আমার, আর এটা মানটা দেওয়াই আছে, সেটা হচ্ছে কত, 0.2, 2 মিলিমিটার, এটাকে 2 মিলিমিটারে রাখি। আর এয়ার এর প্রতিসরাঙ্ক কত, 1, আর পানির প্রতিসরাঙ্ক কত, 1.33। তাহলে এখান থেকে আমার পানিতে যেই ইয়াটা আসবে তোমার ডোরার ব্যবধান, সেটা হচ্ছে কত, 1.504 মিলিমিটার, কারণ আমি এটা মিলিমিটারে রাখছিলাম। এটা হলো আমার আনসার। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এই ইনফরমেশনটা, এটা 6000 অ্যামস্ট্রং ইনফরমেশনটা, এটা কি নট নেসেসারি। এমন অনেক ইনফরমেশন তোমাকে প্রশ্নে দিয়ে রাখবে, তোমার জাস্ট যা দরকার তুমি তা দিয়ে ম্যাথ করবা, বুঝছো? কনফিউজ করার জন্য অনেক ইনফরমেশন দেওয়া থাকতে পারে, এটা নিয়ে কোনো প্যারা খাবা না। এরপরে মেয়েটা আমাদেরকে বলছে এরপরে মেয়েটা আমাদেরকে বলছে যে ইয়ং এর ডিজিট পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহারের জন্য 92টা পট্টি দেখা যায়। তাহলে অন্য একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা কত সংখ্যক পট্টি দেখা যাবে? অর্থাৎ ধরো, এটা আমার ডি দূরত্ব পর্দা ছিল, এতটুকু এক্সেন পরিমাণ দৈর্ঘ্যে আমার যতগুলো পট্টি দেখা যেত সেটা ছিল 99। এখন যখন আমি ল্যামডা চেঞ্জ করছি, তখন ঠিক এতটুকু দূরত্বের মাঝখানে আমি কয়টা পট্টি দেখবো সেটা আমাকে চাইছে, ঠিক আছে? আর এটার জন্য আমি তোমাদেরকে একটা ডিরেক্ট সূত্র বলছিলাম, মনে আছে? সূত্রটা ছিল n1 λ1 সমান n2 λ2। হ্যাঁ, এটা কিন্তু কনসেপ্ট পড়ানোর সময় সবগুলা বলছিলাম যে n1 λ1 সমান n2 λ2। তাহলে n1 হচ্ছে যে তোমার প্রথম প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কয়টা ছিল, 92টা। আর তরঙ্গ দৈর্ঘ্যটা কত ছিল, 5877 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রংটা চেঞ্জ করছি না, কারণ এদিকেও কিছু গুণ করতে হবে, ওইদিকে কিছু গুণ করতে হবে, ঠিক আছে? আর এখানে আমার এন টু বের করতে হবে, আর ল্যামডা টু কত, 5461, সরি 61। তাহলে এখান থেকে আমি যদি এন টু বের করি, সেই এন টুটা হচ্ছে আমার 99। এটা হইলো আমার আনসার। ইজি ম্যাথ, এটা এমসিকিউতে আসতে পারে, কিন্তু এটা রিটেনও চলে আসছে, খেয়াল করছো? এটা হইলো বুয়েট। দেখো এরপরে মেতে আমাদেরকে বলা হয়েছে যে
কোনো ব্যতিচার পরীক্ষায় দুটি সুসংগত আলোক উৎসের প্রাবল্যের অনুপাত 25:4। ব্যতিচার সজ্জার চরম বিন্দু ও অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, চরম বিন্দু আর অবম বিন্দু। এখন আমাকে বলো যে ধরো এটা একটা ওয়েভ, যেটার বিস্তার হচ্ছে A1, আর এটা আরেকটা ওয়েভ যেটার বিস্তার হচ্ছে আমার A2। এই দুইটা যদি একসাথে হয় তাহলে এটার যে ম্যাক্স পাবো, এ ম্যাক্স, সেটা হবে কি এই দুটো যোগফল, স্বাভাবিক। এটা যেহেতু একই দিকে সুসংগত আলোক উৎস, এবং এটা কি মানে মানে এখানে যখন হাই এখানেও হাই, এখানে যখন লো এখানেও লো, বুঝছো কথাটা? তাহলে তখন তার সর্বোচ্চ প্রাবল্যটা কি হবে? A1 প্লাস A2, স্বাভাবিক ব্যাপার, তুমি জাস্ট চিন্তা করলে বুঝবে। আর এ মিনিমামটা কি হবে, অর্থাৎ সর্বনিম্ন বিস্তারটা কি হবে? এটা A1 মাইনাস A1 মাইনাস A2 হবে। ধরো ওইটা যদি বড় হয় তাহলে A1 মাইনাস A2 হবে। হ্যাঁ, ঠিক এই জিনিসটা আমরা ইউজ করব সলভ করার ক্ষেত্রে, মানে এই ট্রিকটা ইউজ করব। তাহলে আমাকে বলছে যে ব্যতিচার সজ্জার চরম বিন্দু এবং অববিন্দু প্রাবল্যের অনুপাত, প্রাবল্য মানে কি? তীব্রতা। আমি জানি যে আই সমানুপাতিক এ স্কোয়ার। তাহলে চরম বিন্দুতে আমার ম্যাক্স হবে আই ম্যাক্স, আর অবম বিন্দুতে আমার মিনিমাম হবে, তাহলে আই মিনিমাম। তাহলে আই ম্যাক্সটা কিসের সমান হবে? A1 প্লাস A2, এখান থেকে বুঝলাম। আর আই মিনিমামে A1 মাইনাস A2, এটা সমান হবে। ঠিক আছে, যেহেতু এটা সমানুপাতিক তাই আমি অনুপাত করতে পারছি, এবং আমাকে A1 প্লাস A2 এগুলোর মান আমাকে বের করতে হবে। আচ্ছা, তা আমাকে এর আগে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে কোনো ব্যতিচার পরীক্ষায় দুইটা সুসংগত আলোক উৎসের প্রাবল্যের অনুপাত। হ্যাঁ, এখানে দুইটা উৎস ইউজ করা হয়েছে, যেখানে I1 হচ্ছে I1 এবং I2 দুইটা উৎস আছে, এবং এই দুইটার যে অনুপাত, সেটা হচ্ছে কত? 25/4। তাহলে আমাকে বলো এখানে আমি A1 স্কোয়ার A2 স্কোয়ার লিখতে পারি। এই দুইটা উৎসের জন্য আমি দুইটা তরঙ্গ পাচ্ছি, এবং দুইটা তরঙ্গের আলাদা আলাদা বিস্তার হবে। তাহলে A1/A2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 25/4। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে A1/A2 ইজ ইকুয়াল টু কত? 5/2। এবার তুমি যদি এটাকে যোজন বিয়োজন করো তাহলে A1 প্লাস A2, A1 মাইনাস A2 সমান 5 প্লাস 2 কত? 7। আর 5 মাইনাস 2 কত? 3। তাহলে এটা যে অনুপাত সেটা হচ্ছে কত? 7/3। তাহলে এই অনুপাতে এখানে বসাতে পারো, তাহলে 7/3 স্কোয়ার, তাহলে কত? 49/9। এটাই হলো কি আমার আনসার, 49:9, এটা লিখবো আনসারে। ঠিক আছে, জাস্ট ইজি ম্যাথ। আমি জাস্ট চিন্তা করছি যে কি করতে হবে, আমি ব্যাক ক্যালকুলেশন করছি যে আমার কি কি লাগবে, আমাকে কি দেওয়া আছে, সেখান থেকে আমি অনুপাতটা বের করছি। কোনো কিছু তোমার জানার বাইরে নেই, তুমি সবই জানো। তুমি জাস্ট একটু চিন্তা করে, জাস্ট চিত্র এঁকে বা যা ইচ্ছা তুমি যেভাবে ভিজুয়ালাইজ করতে পারো, জাস্ট দেখে বুঝবা যে তোমাকে কি বের করতে হবে। ঠিক আছে, এগুলো আমার 10 নম্বর ম্যাথ। আচ্ছা, এরপরের ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে দুইটা সমবর্তক ফালিকে এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টির আলোককক্ষ প্রথমটির আলোককক্ষের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। কোনো অসমবর্তিত আলোকে এ সজ্জায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাঠালে আলোর তীব্রতা অসমবর্তিত আলোর কত গুণ হবে? ঠিক আছে, অসমাবৃত আলো কত গুণ হবে? তাহলে ধরো এখানে আমার একটা আলো যাচ্ছিল, যেটা কি সব দিকে অসিলেট হচ্ছিল, অর্থাৎ এটা কি অসমাবর্তিত আলো। এটাকে আমি ধরলাম আই, এটাকে আমি কি ধরলাম? আই ধরলাম। এখন আমার এখানে একটা সমাবর্তক ফালি আছে। এই সমাবর্তক ফালির কারণে, ঠিক আছে, এই সমাবর্তক ফালির কারণে এখানে এটা সমাবর্তিত হবে একবার। এই একবার সমাবর্তিত হওয়ার কারণে এখানে যে আইটা সেটা হবে কি I/2 বলছিলাম আমি। এরপর ঠিক আরেকটা সমাবর্তক ফালি আমি রাখলাম এখানে এভাবে, যাতে এটা আগের সমাবর্তক ফালির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আগের সমাবর্তক ফালি অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখান থেকে যে আলোটা বের হবে, সেটা কি হবে? I/2 cos স্কোয়ার 60 ডিগ্রি, I/2 cos স্কোয়ার 60 ডিগ্রি। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্ষেত্রে যে আলোটা বের হয়েছে, এটাকে আমি ওইটা ধরলাম যে I2 ধরলাম, আর এটাকে আমি I0 ধরলাম, এগুলো সব নট হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে আমার ফাইনাল তীব্রতা। তাহলে আমাকে বলো যে I0/2 cos স্কোয়ার 60 মানে কত? cos 60 মানে হাফ, তাহলে হাফ স্কোয়ার ইজ ইকুয়াল টু I2।
তাহলে আমি লিখতে পারি যে আই নট ইন্টু হাফ স্কোয়ার মানে 1/4, এখানে 1/2 যুক্ত হবে, তাহলে 1/8 ইজ ইকুয়াল টু I2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যে অসমাবর্তিত আলোটা ছিল ওইটা 1/8 হবে নতুন যে সমাবর্তিতটা, তাহলে আমার আনসার হবে 1/8 গুণ। ঠিক আছে, আমি যেটা আরেকটু একটু বুঝাই দিই, সেটা হচ্ছে প্রথমে I0 ছিল আমার তীব্রতা, এটা আমার সমাবর্তিত ফালিতে ঢুকছে, তখন তার তীব্রতা হবে I0/2, কারণ এটা জাস্ট অসমাবর্তিত থেকে সমাবর্তিত হয়েছে, তখন I0/2। এখন এই সমাবর্তিত আলোটা আরেকটা ফালিতে ঢুকানো হয়েছে যেটা অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তখন আমার তীব্রতা হবে I0/2 cos স্কয়ার 60, সেটা হচ্ছে আমার I2 এর মান। এখন এই I2 হচ্ছে I0/2 মানে মানটা বসেছি, তাহলে I0 এর সাথে 1/8 গুণ আকারে আসছে, তাহলে আমার যে ফাইনাল তীব্রতা হবে এটা হবে আমার আদি তীব্রতার মানে যে অসমবর্তিত আলো ছিল ওই তীব্রতার 1/8 গুণ। ঠিক আছে, ইজি একটা ম্যাথ, বুঝছো? ম্যাক্সিমাম ম্যাথ ইজি, জাস্ট ওই থিন ফিল্মের ম্যাথটা বাদে, কারণ ওটা সিলেবাসের বাইরে ছিল। এরপরে ম্যাথটা এটা আমাদের কুয়েটে আসছিল। তো এরপরে ম্যাথটা আমাকে বলা আছে যে একটা অববর্তন গ্রেটিং, ঠিক আছে, তাহলে আমাকে গ্রেটিং এর সূত্রগুলো ইউজ করতে হবে। অববর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6,000টা রেখা পাওয়া যায়, তাহলে আমি আমার এন এর মান লিখবো 6,000। এটা কিসে? সেন্টিমিটারে। ঠিক আছে, প্রতি সেন্টিমিটারে, যাহার মাধ্যমে সোডিয়াম আলো দ্বিতীয় চরমে বর্ণালী পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ গ্রেটিং এর মাঝখানে আলো দিছে। এখন দুইটা সোডিয়াম সোডিয়াম অ্যালুমিনাম এক ধরনের আলো আর কি, হ্যাঁ, সোডিয়াম অ্যালুমিনাম দ্বিতীয় চরমে বর্ণালী পাওয়া গেছে। এখন দুই প্রকার সোডিয়াম আলো এখানে ইউজ করা হয়েছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য 5,890 অ্যাংস্ট্রম, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য 5,896। এখন বলছে এদের মাঝখানে কোন দূরত্ব, অর্থাৎ তুমি এই যে দুইটা তুমি এই যে দুইটা আলো ব্যবহার করছো না, এই দুইটা আলো ব্যবহার করার কারণে তাদের মাঝখানে যে দ্বিতীয় চরম পাওয়া গেছে, যে দ্বিতীয় চরম পাওয়া গেছে তার মাঝখানে যে দূরত্ব সেটা আমাকে ইউজ মানে ব্যবহার মানে তার মাঝখানে যে কৌণিক দূরত্ব সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা কিভাবে আমি করব, সেটা হইলো সেটা হইলো যে চরমের জন্য যখন আমার চরম আসবে তখন আমি সূত্রটা কি জানি যে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। যেহেতু আমার ডি এর মানে আমার এন এর মান আছে, তখন আমি লিখতে পারি যে 1/n সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এন ল্যামডা। তাহলে এখান থেকে যদি আমি থিটার মানটা লিখতে যাই তাহলে থিটা হবে আমার সাইন ইনভার্স বড় হাতের এন ছোট হাতের এন ল্যামডা। জাস্ট এটা আমি বসাবো যে প্রথমটার জন্য θ1 - θ2 আমি যদি করি, θ1 - θ2, আচ্ছা θ2টা বড় আসবে, হ্যাঁ কেমনে বুঝছি, বিপরীত ত্রিকোণমিতি করলে বুঝবে। তাহলে θ2 - θ1 এটা যদি আমি লিখি, তাহলে দেখো θ2 এর জন্য কি হবে, সাইন ইনভার্স এন 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 তো সবার জন্য ধ্রুবক, এন এর মানও ধ্রুবক, কারণ এন হচ্ছে আমার দ্বিতীয় চরম। আমার ল্যামডা কত, ল্যামডা 2, θ2 হবে ল্যামডা 2 এর জন্য, মাইনাস সাইন ইনভার্স এন সবার জন্য ধ্রুবক, ছোট হাতের এন হচ্ছে দ্বিতীয় চরম বুঝাবে, আর এটা হচ্ছে আমার ল্যামডা 1। তাহলে এখান থেকে আমি বসাবো যে সাইন ইনভার্স এন এর মান কত, আমি বসালাম 6,000, ছোট হাতের এন এর মান 2 কারণ দ্বিতীয় চরম। এখন ল্যামডার মান বসানোর সময় একটু খেয়াল রাখবা যে তুমি এখানে যেটা ইউজ করছো, ঠিক আছে, তুমি এখানে এন এর মান যেটা ইউজ করছো এটা হচ্ছে কি সেন্টিমিটারে, এটা হচ্ছে প্রতি সেন্টিমিটারে, তাহলে তুমি এখানে যে ল্যামডার মান এটাও কি সেন্টিমিটারে বসাবা। এই জিনিসটা বলার জন্য আমি এই ম্যাথটা সিলেক্ট করছি। তাহলে 5896 ইন্টু 10⁻⁻8, 10 হওয়ার কথা ছিল এখন হবে -8, সেন্টিমিটারে বসাইছি, মাইনাস সাইন ইনভার্স 6,000 ইন্টু 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻8, তাহলে এখান থেকে আমার আসবে 0.058 ডিগ্রি। এটা কি ব্যবধান, এটা কিন্তু ব্যবধান। ঠিক আছে, অর্থাৎ তুমি দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো ইউজ করছো, ওই দুইটা তরঙ্গ দৈর্ঘ্যে আলো ইউজ করার কারণে তাদের মাঝখানে যে মানে তাদের দোনো ক্ষেত্রে যে দ্বিতীয় চরম উৎপন্ন হবে, ওই দ্বিতীয় চরমটা যে কণিক দূরত্ব থাকবে ওই কণিক দূরত্বের মাঝখানে তাদের পার্থক্যটা এখানে বের করতে বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এরপর 13 নম্বর ম্যাথে আমাদেরকে বলা আছে যে 1.62 প্রতি শতাংশ বিশিষ্ট কাচের প্লেটে আলোক রশ্মি আপতিত হয়, যদি প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে তাহলে আপতন কোণের মান কত। আচ্ছা, এটা আমরা একটু চিত্রকে দেখি আগে, হ্যাঁ, কথার পরে আগে চিত্র। আমাকে বলা হয়েছে যে একটা আলো আপতিত হয়েছে, তাহলে আপতিত হইলে, আচ্ছা, একটা আলো কি আপতিত হয়েছে, তাহলে আপতিত হওয়ার পর কি হবে,
প্রতিফলিত হবে আর প্রতিসরিত হবে কিছু এখানে, হ্যাঁ, আর এখানে কথা বলা আছে। তাহলে আম, এটা একটি কাঁচের প্লেটে গেছে, ঠিক আছে? ঘন মাধ্যমে গেছে, ঘন মাধ্যমে গেলে কি হয়? প্রতিফলন, প্রতিসরণ কোণটা কি? আরে অবিলম্বের সাথে কি, অবিলম্বের দিকে হেলে যায়। আর এটা যেহেতু প্রতিফলিত হবে, তাই প্রতিফলিত কি হবে? একই অ্যাঙ্গেলে হবে। তাহলে এটা যদি আমার আপাতন কোণ আই হয়, এটা যদি আমার প্রতিসরণ কোণ আর হয়, আর আমি ধরলাম যে এটা আমার প্রতিফলন কোণ কিউ, আমি ধরলাম, তাহলে আমাকে বলছে যে প্রতিফলিত ও প্রতিসরিত রশ্মি একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা আমাকে বলো যে কিউ প্লাস আর প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180। তাহলে 180 হইলে কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি। কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাকে বলো কিউ মানে কি? আই না? যেহেতু এটা প্রতিফলন, তাহলে কি সেম অ্যাঙ্গেলে প্রতিফলিত হবে। তাহলে আই প্লাস আর ইজ ইকুয়াল টু কি? 90 ডিগ্রি। এটা তাহলে কিসের সূত্র হচ্ছে? তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা আমার ওই যে সমাবর্তনের যে সূত্রটা ছিল, হ্যাঁ, যে প্রতিফলিত রশ্মিটা পুরো সমাবর্তিত আলোক রশ্মি হবে, ওইটা হচ্ছে, ঠিক আছে? এখন আমাকে বলো, এটা যদি আমার বায়ু থেকে যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1, আর এটা হচ্ছে 1.62 প্রতিসরণাঙ্ক। তাহলে আমাকে বলো যে সাইন আই বাই সাইন আর, আচ্ছা এটা এভাবে লিখি যে যে মাধ্যম ওই মাধ্যমের অ্যাঙ্গেলের সাইন, তাহলে 1 সাইন আই ইজ ইকুয়াল টু 1.62 সাইন আর। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এখান থেকে আমি পাচ্ছি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু 1.62। তাহলে আমাকে বলো যে সাইন আই এটাকে আমরা কি লিখতে পারি? সাইন 90 মাইনাস আর লিখতে পারি, 1.62। এবার এখান থেকে লেখা যায় যে সাইন আই ডিভাইডেড বাই সাইন 90 মাইনাস আর, এটাকে আমরা কি লিখতে পারি? কজ আর ইজ ইকুয়াল টু 1.62, সরি সাইন 90 মাইনাস আই লিখতে পারি। সাইন আর কে আমি 90 মাইনাস আই দ্বারা রিপ্লেস করছিলাম, তো এটা কি কজ আই, তাহলে কজ আই আর সাইন আই বা কজ আই, এটা মানে কি? টেন আই ইজ ইকুয়াল টু 1.62। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 1.62। তাহলে আমার আনসারটা আসবে 58.31 ডিগ্রি। এখন কথা হইলো এটা এইভাবে কেন করছি? আমি এই যে ডিরেক্ট সূত্রটা, যে আপাতন কোণের tan এর যে অনুপাত, সেটা কিন্তু আমার মিউ এর সমান হবে, যে tan i ইজ ইকুয়াল টু মিউ। কখন হবে? যখন আমার আই প্লাস আর ইজ ইকুয়াল টু কি 90 হবে। এটা আমি আমার থিওরি পার্টে দেখাইনি। তো যখন কেউ এটা জানবে না, তখন সেই ম্যাথটা কিভাবে করবে? এভাবে ভেঙে ভেঙে করবে, দুই একটা লাইন এক্সট্রা লিখবে, কোনো সমস্যা নেই, একটু ভেঙে করবা, মার্কস পাইতে হবে ভাই, কথা হইলো সেটা যে মার্কস পাইতে হবে। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখতেছিলাম আমাদের কোশ্চেন ব্যাংকে যতগুলা টাইপের ম্যাথ আছে, হ্যাঁ আমরা সবগুলো কভার করছি। এন্ড বিশ্বাস করো এর বাইরে কোনো প্রকার ম্যাথ আসবে না, পারলে আরো কোশ্চেন রিপিট হবে। কিন্তু আমরা তাও কিছু এক্সট্রা ম্যাথ দেখবো, জাস্ট যাতে তোমাদের চিন্তাধারা একটু চেঞ্জ হয়, একটু চিন্তা করতে পারো জিনিসগুলা। তাহলে আমাদের এই পরের কোশ্চেনে আমাদেরকে বলা আছে যে 6টা সমাবর্তক পরপর রাখা আছে, হ্যাঁ, পরপর দুটি সমাবর্তক আলোক অক্ষের মধ্যে কোণ 30 ডিগ্রি। তাহলে আই নট তীব্রতার একটা আলো প্রথম সমাবর্তকে আপতিত হইলে ষষ্ঠ সমাবর্তক থেকে নির্গত আলোর তীব্রতা কত? হুম, আচ্ছা আমার কথা হইলো যে প্রথমে একটা অসমাবর্তিত আলো ছিল আই নট, তাহলে এটাকে যখন আমরা একটা সমাবর্তকে রাখবো, সেটা সমাবর্তিত হবে, এবং এটা কি আই নট বাই 2 হবে। তাহলে এরপর আমার কাছে বাকি আছে 5টা সমাবর্তক, 5টা সমাবর্তক খালি আমার কাছে বাকি আছে। তাহলে আমাকে বলো যে একটা যাওয়ার পর আমার যে তীব্রতা সেটা হচ্ছে কি I0/2, আরেকটা গেলে আমার যে তীব্রতা সেটা হচ্ছে কি cos স্কোয়ার 60। মানে যখন আমি আরেকটা ক্রস করবো বাকি থাকবে আরো 4টা। তো ঠিক একইভাবে এখানে আরো 5টা cos স্কোয়ার 60 যোগ হবে, গুণ হবে, ঠিক আছে? কিভাবে হইলো? যে একটা প্রথম সমাবর্তকে কি হয় I0/2 হয়, এটা হইলো প্রথম সমাবর্তকের কাহিনী। যখন আরেকটা সমাবর্তক ফালে দিয়ে গেল তখন cos স্কোয়ার 60 গুণ হবে, হ্যাঁ, কারণ প্রত্যেকটার সাথে অক্ষের মধ্যবর্তী কোণ কত? অক্ষের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 60 হবে, একটা গেল, এরপর আরেকটা গেল, এরপর আরেকটা গেল, এরপর আরেকটা গেল, এরপর আরেকটা গেল, এভাবে টোটাল গেল 6টা।
আগে বলেই দিছে যে এখানে 6টা সমাবর্তক ফালি ছিল। তাইলে আমার যে আনসারটা আসবে সেটা হচ্ছে কি, I0/2 cos স্কোয়ার 60, এর উপর পাওয়ার হবে কত, 5। তাহলে আমার আনসারটা হবে I0/2 cos স্কোয়ার 60 মানে কত, 1/2 হোল স্কোয়ার মানে কি 1/4 ইন্টু 5। তাহলে আমার আনসারটা আসবে 240, সরি কি লিখতেছি, দাঁড়াও আমি একটু ক্যালকুলেট করে নিই। আমার যে আনসারটা সেটা হচ্ছে cos 60 I0/1024। আচ্ছা ধরো এটা সেটা তো আবার হাফ গুণ করতে হবে, সরি এটা হচ্ছে যে আমার 2048। তাহলে আমাকে বলো, এটা ছিল 5টা, যদি আমার এনটা থাকতো, এনটা সম্ভবত ফালি হইতো, তখন কি হইতো, I0/2 cos স্কোয়ার থিটা, যে অ্যাঙ্গেলটা হইতো সেটা সাথে কি n-1। এটা 6টার জন্য কি হয়, 5 হয়, তাহলে এনটার জন্য কি হবে, n-1 হবে। কারণ আমার যে প্রথম ফালি ওইটার জন্য কি হবে, I0/2 হবে। ঠিক আছে, বুঝা গেল, প্রথম ফালির জন্য আমার I0/2 হবে, এই জন্য বাকিগুলোর জন্য কি n-1 একটা গুণ হবে, মানে পাওয়ার হিসেবে আসবে। বুঝা গেল। আচ্ছা, এরপরে মেটা আমাদেরকে বলছে যে আই তীব্রতার একটা অসমাবর্তিত আলো একটা আদর্শ সমাবর্তক এর মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি চিত্র রাখি, যেটা হচ্ছে আমার আদর্শ সমাবর্তক একটা এ, এটা মাঝখান দিয়ে আমার একটা অসমাবর্তিত আলো গেছে, এটা হচ্ছে আমার I0 ধর, আচ্ছা আই ধরলাম, আই, প্রশ্নে যেহেতু বলছে আই তাই আই। এখন অপর একটা সমাবর্তক বি কে এর পিছনে এমন ভাবে রাখা হলো যাতে এবং দেখা গেল যে বি হতে নির্গত আলোর তীব্রতা কি I/2। ঠিক আছে, তাহলে এ আর বি এর অ্যাঙ্গেলটা আগে বের করি। আমি ধরলাম যে বি এটা এইভাবে ছিল, তাহলে তার একটা অ্যাঙ্গেল ছিল, সেটা হচ্ছে থিটা। তাহলে তার মাঝখান দিয়ে এখান থেকে যখন আলো যাবে, প্রথম সমাবর্তক দিয়ে যখন আলো যাবে, তখন আমরা কি বলছি, প্রথম সমাবর্তক দিয়ে আলো গেলে সেটা কি I/2 হবে, এরপর cos স্কোয়ার থিটা যোগ গুণ হবে। তাহলে এখানে হবে I/2 cos স্কোয়ার থিটা। তাহলে I/2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু I/2, কারণ আমাকে বলছে যে বি বি থেকে যে তীব্রতা বের হবে সেটা কিসের সমান হবে, সেটা I/2 এর সমান হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে থিটার মানটা কি 0 ডিগ্রি। থিটার মানটা 0 ডিগ্রি মানে হচ্ছে এটা এ এইভাবে ছিল এবং বিও এইভাবেই ছিল, বি এর কোনো চেঞ্জ নেই। তাহলে এখন আমাকে বলছে যে মাঝখানে মাঝখানে আরেকটা সমাবর্তক রাখছে, সেটা হচ্ছে সি। তাহলে বলো সি এখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করলে বি এর সাথেও যা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, কারণ এ এর সাথে যা বি এর সাথেও তা, কারণ এ আর বি সমান্তরালে আছে, কারণ এখানে থিটাটা 0 ডিগ্রি বের হয়েছিল। তাহলে আমাকে বলো, এবার বলো, যে আমাকে বলছে যে সি যদি মাঝখানে রাখি তখন বি থেকে যে আলোটা বের হবে ওইটার তীব্রতা 1/8 হয়। তাহলে এ আর সি এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা বের করতে হবে। তাহলে এটা যদি আমার থিটা প্রাইম হয়, তাহলে বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, থিটা প্রাইম, স্বাভাবিক থিটা প্রাইম। এখন যে আলোটা ঢুকছে এটা তীব্রতা যদি আই হয়, আর এখান থেকে প্রথম সমাবর্তক, তাহলে সেই হিসেবে এটা তীব্রতা হবে আমার I/2। এটা দ্বিতীয় সমাবর্তক, সেই হিসেবে এটার তীব্রতা হবে কি আমার I/2 cos স্কয়ার থিটা। এবং যখন এখান থেকে বের হয়েছে তখন এটার সাথে cos স্কয়ার থিটা গুণ হবে, তাহলে তখন এই পুরোটার সাথে cos স্কয়ার থিটা গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি যে I/2 cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, মানে থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কত, I/8। বলে দিছে যেটা I/8 হবে। তাহলে এখান থেকে আমরা যদি থিটার মানটা ক্যালকুলেশন করি, আই কাটা চলে যাবে, জাস্ট থিটার মানটা ক্যালকুলেট করে সেটা জন্য কত, 45 ডিগ্রি। তাহলে এর সাথে সি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। ঠিক আছে, বুঝা গেল, ইজি একটা ম্যাথ এটা, হয়তো আসতে পারে, হয়তো বা কোথাও দেখবা। ঠিক আছে, ফেমাস একটা ম্যাথ। আচ্ছা, তো এরপরে আমাদের 16 নম্বর ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে 32 ওয়াট/মিটার স্কয়ার তীব্রতা বিশিষ্ট একটা অসমাবর্তিত আলো 3টি পোলারয়েডে সমবায়ের উপর আপতিত হলো, যেখানে তৃতীয় বা শেষ পোলারয়েডটি প্রথমটির সঙ্গে আড়াআড়ি ভাবে আছে। যদি নির্গত আলোকরশ্মির তীব্রতা 3 ওয়াট/মিটার স্কয়ার হয়, তবে প্রথম দুটি পোলারয়েডের অক্ষের মধ্যবর্তী কোণ কত হবে, এবং কোন কোণের জন্য নিঃসৃত আলোকরশ্মির তীব্রতা সর্বোচ্চ হবে। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে এটা হলো আমার প্রথম পোলারয়েড এ, এবং আমাকে বলা আছে যে তৃতীয় পোলারয়েডটা প্রথমটার সাথে আড়াআড়ি, অর্থাৎ এইভাবে থাকবে।
এভাবে আর এইভাবে আছে। এটা হলো আমার সি পোলারয়েডটা। এবং আরেকটা পোলারয়েড বি, সেটা আমি ধরলাম এ এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমাকে বলো এটা সি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা সি এর অক্ষের সাথে 90 - θ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো যখন এখানে আই প্রবেশ করবে, ধরো আই নট গেল, যেটা অসমপরিত আলো, এটা যদি প্রথম পোলারয়েড অতিক্রম করে সেটা হবে আমার I0/2। এবং দ্বিতীয় পোলারয়েড যদি অতিক্রম করে তাহলে প্রথম এ আর বি এর মাঝখানে যে থিটাটা সেটা কজ স্কোয়ার থিটা হিসেবে গুণ হবে। তাহলে সেটা হবে আমার I0/2 কজ স্কোয়ার থিটা। এবং এরপর এটা যখন তৃতীয় পোলারয়েড দিয়ে পাস করবে তখন এখান থেকে যেটা বের হবে সেটা হচ্ছে বি এবং সি এর মধ্যবর্তী কোণে যে কজ স্কোয়ার থিটা ছিল সেটা গুণ আকারে হবে। তাহলে এই পুরাটার সাথে আমার কজ স্কোয়ার 90 - θ গুণ হবে। তাহলে আমাকে বললো এটা সমান কি বলছে, এটা সমান আমাকে বলছে 3 ওয়াট/মিটার। আর আই নটের মানটা আমাকে বলছিল 32। তাহলে জাস্ট ক্যালকুলেটর হাতে নাও। আচ্ছা, ক্যালকুলেটর হাতে নেওয়ার আগে আমি একটু দেখি যে 32কে 2 দ্বারা ভাগ করলে কত। 16 কজ স্কোয়ার থিটা। আর কজ স্কোয়ার 90 - θ মানে কি, সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমার যে আনসার সেটা হচ্ছে আমার θ = 30 ডিগ্রি। আচ্ছা, এটা তো গেল। এখন আমাকে বলছে যে এই থিটার মানটা কত হইলে আমার যেই তীব্রতা এটা সর্বোচ্চ পাওয়া যাবে। তাহলে আমি এই ইকুয়েশনটাকে যদি আমি আরেকটু মডিফাই করে লিখি তাহলে সেটা আসবে আমার I0/2 কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি আমি আরেকটু মডিফাই করে লিখি তাহলে সেটা হচ্ছে আমার I0/4 সাইন 2θ², কারণ কস থিটা সাইন থিটা। হ্যাঁ, কস থিটা সাইন থিটা। তাহলে সাইন 2 sin θ কস থিটা মানে কি, সরি এখানে I0/4 8 হবে। তাহলে sin 2θ মানে কি, 2 cos θ sin θ। তাহলে ওখান থেকে আমি জাস্ট এই ইকুয়েশনটা লিখছি। ঠিক আছে, একটা 1/4 গুণ হবে, তাহলে ওখানে 4 আসবে। বুঝছো কথাটা আমার? আচ্ছা, তো এখন এটা কিসের সমীকরণ, এটা হচ্ছে আমার যে আই পাবো সেটা সমীকরণ। এখানে ভেরিয়েবল কি, থিটা, কারণ থিটা চেঞ্জ হলে আমি আই এর একটা হেরফের পাবো। তাহলে আমি যদি এই আই কে আমার ডি থিটা দ্বারা ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আমার সর্বোচ্চ মানটা বের করতে পারবো। আর সর্বোচ্চ মানের জন্য আমার সেই গুরুমান লঘুমানের কনসেপ্ট থেকে আমরা জানি যে প্রথম ডিফারেন্সিয়েটটা 0 হইতে হবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার I0/8 বাইরে থাকবে। আর সাইন স্কোয়ার 2θ যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার পাচ্ছি যে 2 sin 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কি, 0। তাহলে বাকি সব 0। তাহলে sin 2θ ইজ ইকুয়াল টু 0। তাহলে 2θ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমার থিটার মান এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। তাহলে আমার যেটা আনসার আসবে সেটা হচ্ছে 45 ডিগ্রি বা π/4। ঠিক আছে, ম্যাথটা সোজা ছিল, জাস্ট একটু ভাবলেই হবে। আচ্ছা, তো এখানে এই ম্যাথের পর আমাদের সবগুলা ম্যাথ শেষ হইলো, আমরা সবগুলা টাইপ কভার করছি, আমরা সবগুলা থিওরি কভার করছি। সূত্রগুলো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি যাতে মনে রাখা ইজি হয়। তোমরা যদি না পারো তোমরা সূত্রগুলো মুখস্থ করবা। হ্যাঁ, কোনো কিছু করার দরকার নাই, তোমার মুখস্থ বিদ্যা এক্ষেত্রে তোমাকে অনেক হেল্প করবে। তুমি সবগুলা মুখস্থ করবা, মুখস্থ করে তুমি যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারলেই হইলো। আর আমি প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে দেখাইছি যে আমাদের বিগত বছরে কি কি কোশ্চেন আসছে, দুই একটা এক্সট্রা ম্যাথ কিভাবে সলভ করছি, এর বাইরে কোনো কোশ্চেন নেই ভাই, এর বাইরে সবগুলা টাইপই সেম। হ্যাঁ, এই অধ্যায়ে তোমার তোমার থেকে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেনটা হবে বুয়েটে আমাদের সময় হয়েছিল। এটা প্রত্যেক বছর হবে, কারণ এখান থেকে পেঁচানোর মতো জিনিস অনেক কম আছে। আর যদি কি বল তোমার এটা অনেক প্যাচে অনেক কঠিন করে ম্যাথ দেয় ভাই, স্কিপ করো, আসবে না। আসলেও স্কিপ করো ভাই, যদি মেইন পরীক্ষা এর থেকে এখানে কঠিন ম্যাথ আসে, হয় পারলে পারছো, না পারলে স্কিপ করো। কারণ তুমি যত বুদ্ধিমত্তার সাথে তুমি জিনিসপত্র ছেড়ে কারেক্টলি আনসার করে দিয়ে আসতে পারবা, তত তোমার চান্স পাওয়ার যে হার এটা বেড়ে যাবে। ঠিক আছে, আর এখানে দেখো এখানে ইজি কোশ্চেন আসবে। আমি তোমাকে বিগত কয়েক বছরের কোশ্চেন দেখাইছি, 20 বছরের যদি ইজি কোশ্চেন আসে 21 নম্বর বছরে ইজি কোশ্চেনই আসবে। ঠিক আছে, আর কিভাবে সলভ করতে হয় এগুলো তুমি দেখাইলামই, তোমরা জাস্ট এবার বসে কোশ্চেন ব্যাংকটা আবার পড়ো। তোমাদের কাছে যে প্র্যাকটিস শিট, প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক যা আছে তোমাদের কাছে, যদি টাইম পাও ওখান থেকে একটু চোখ বুলেও। আর বাকিটা হচ্ছে যে তোমার যতটুকু তোমার সূত্র বুঝে অ্যাপ্লাই করা যাবে তার উপর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা এবং নিজে নিজে প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে পরের ক্লাস।